আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। গত ক্লাসে আমরা সিসমিক লোডের কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সিসমিক লোড সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করছি। আজকে আমরা উইন্ড লোড নিয়ে ডিসকাস করব। উইন্ড লোড উইন্ড লোডের জন্য আমরা প্রথমে বিএনবিসি অনুযায়ী উইন্ড লোডের যে সমস্ত উইন্ড লোড রিলেটেড যে সমস্ত বিষয় আমাদের জানতে হবে এবং উইন্ড লোডের ম্যানুয়াল ক্যালকুলেশন, এই টোটাল বিষয়টা আমরা দেখবো আজকে। সেখানে উইন্ড লোড ক্যালকুলেশনের জন্য আমাদের মূলত বের করতে হবে উইন্ড প্রেসার, এবং তারপরে সেখান থেকে উইন্ড ফোর্সটা আমাদের বের করতে হবে। উইন্ড প্রেসার বের করার জন্য বা প্রেসার ভেলোসিটি বের করার জন্য আমরা এখান থেকে বিএনবিসির সেকশন নাম্বার হচ্ছে 2495। বিএনবিসির সেকশন নাম্বার হচ্ছে 2495। এখানে গেলে আমাদের উইন্ড প্রেসার ক্যালকুলেশন করার জন্য যে ইকুয়েশন গুলো দরকার হবে সেগুলো দেয়া আছে। আমাদের মূলত ইকুয়েশনটা হবে হচ্ছে যে এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন নাম্বার 6 to 19, এই ইকুয়েশন, অথবা এখানে আরেকটা ইকুয়েশন আছে, সিমিলার টাইপের আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ইকুয়েশন নাম্বার হচ্ছে 6 to 21। ঠিক আছে, তো দুইটা ইকুয়েশন একই, 6 to 19 এবং 6 to 21, এই দুইটা ইকুয়েশন অলমোস্ট একই জিনিস, জাস্ট দুইটার মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। মূল জিনিসটা একই। একটা হচ্ছে রিজিড স্ট্রাকচারের জন্য, রিজিড বিল্ডিং এর জন্য একটা, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল বিল্ডিং এর জন্য। ঠিক আছে, তো কখন রিজিড হয় কখন ফ্লেক্সিবল হয় সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। প্রথমে আমাদের আগে বুঝতে হবে যেটা আমরা ক্যালকুলেশন করতে চাই সেটা হলো প্রেসারের ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করতে চাই, উইন্ড প্রেসার। ঠিক আছে, প্রথমে আমরা ক্যালকুলেশন করতে চাই উইন্ড প্রেসার। প্রেসারের ইকুয়েশন হচ্ছে এইটা বা পরে যেটা দেখাইলাম একই ইকুয়েশন। সেখান থেকে মূলত দুইটা পার্ট আছে। একটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার, প্রথম যে পার্টটা এটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার। ঠিক আছে, প্রথম পার্টটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার এবং পরের পার্টটা হচ্ছে ইন্টারনাল প্রেসার। প্রথম পার্টটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার, পরের পার্টটা হচ্ছে ইন্টারনাল প্রেসার। আমাদের আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে মূলত এক্সটার্নাল প্রেসারটাই মেইন প্রেসার হিসেবে কাজ করে, এক্সটার্নাল প্রেসারটা এখানে গভর্ন করে। যেখানে আমাদের এক্সটার্নাল প্রেসারের মধ্যে তিনটা টার্ম আছে, কিউ জি সিপি। কিউ জি সিপি এর মধ্যে আমাদের একটা একটা করে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার প্রথম টার্ম হচ্ছে আমাদের এখানে কিউ। কিউ এর ভ্যালু বের করার জন্য আমরা চলে যাব ইকুয়েশন নাম্বার 6 to 17। ইকুয়েশন নাম্বার 6 to 17, এখানে গেলে আমরা কিউ এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, কিউ এর ফর্মুলা দেয়া আছে এখানে। কিউ এর তিনটা মিনিং আছে। একটা হলো কিউ জেড, একটা হলো কিউ জেড, একটা হলো কিউ এইচ, আর একটা হচ্ছে কিউ আই। ঠিক আছে, তিন ধরনের কিউ আমরা এখানে পাবো। অর্থাৎ এখানে আমাদের ফর্মুলার মধ্যে মেইন ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। মেইন ফর্মুলার প্রথম টার্মটা হচ্ছে কিউ। কিউ এর মধ্যে আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে কিউ জেড, একটা হচ্ছে কিউ এইচ, আর একটা হচ্ছে কিউ আই। ঠিক আছে, তাহলে কিউ জেড, কিউ এইচ এবং কিউ আই, এই তিনটা বিষয় কি আমি একটু সংক্ষেপে ডিসকাস করি। আচ্ছা, যে কোনো একটা স্ট্রাকচারের ক্ষেত্রে মনে করলাম এটা আমাদের একটা স্ট্রাকচার। যে কোনো একটা স্ট্রাকচারের ক্ষেত্রে যে কোনো একটা স্ট্রাকচারের ক্ষেত্রে যেই দিকে যেই দিকে উইন্ড ফোর্সটা সরাসরি সরাসরি ইফেক্ট ফেলে, যেই দিকে উইন্ড ফোর্সটা সরাসরি ইফেক্ট ফেলে, মানে আমাদের উইন্ড ফোর্সটা যদি এই ডিরেকশন থেকে আসে, উইন্ড ফোর্সটা যদি এই ডিরেকশন থেকে আসে, তাহলে আমাদের এই ফেসটার উপরে সরাসরি উইন্ড ফোর্স ইফেক্ট ফেলবে। ঠিক আছে, এই ফেসটার উপর উইন্ড ফোর্স সরাসরি ইফেক্ট ফেলবে। তখন এই ফেসে এটাকে আমরা বলি হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল। ঠিক আছে, মানে যেই ওয়ালটায় সরাসরি উইন্ড ফোর্স ইফেক্ট ফেলে এটাকে বলা হয় উইন্ডওয়ার্ড ওয়াল। আর এর প্যারালাল যে ওয়ালটা থাকে এটাকে বলা হয় লিওয়ার্ড ওয়াল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুইটা টার্ম শিখলাম, একটা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল আর একটা হচ্ছে লিওয়ার্ড ওয়াল। উইন্ডওয়ার্ড ওয়াল কোনটা? যেই ওয়ালে সরাসরি উইন্ড ফোর্সটা ইফেক্ট ফেলে, আর তার প্যারালাল যেই ওয়ালটা থাকে সেটাকে বলা হয় লিওয়ার্ড ওয়াল। তাহলে উইন্ড ফোর্স যখন একটা ওয়ালে বা একটা সারফেসে যখন ইফেক্ট ফেলবে, তখন এই ইফেক্টটা কেমন হবে? ইফেক্টটা হবে অলমোস্ট এরকম। প্রথমে একটা সার্টেন লেভেল পর্যন্ত ফোর্সের ভ্যালুটা একই রকম থাকবে। এরপরে আস্তে আস্তে হাইট বাড়ার সাথে সাথে উইন্ড ফোর্সের ভ্যালুটা বাড়তে থাকবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যেই ওয়ালে উইন্ড ফোর্সটা সরাসরি ইফেক্ট ফেলবে, মানে উইন্ডওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে কি হবে?
একটা সার্টেন লেভেল পর্যন্ত 4.6 মিটার পর্যন্ত কি হবে, একই রকম উইন্ড ফোর্সের ভ্যালু থাকবে। উইন্ড ফোর্সের ভ্যালু বা উইন্ড প্রেসারের ভ্যালুটা একই রকম থাকবে। এরপরে হাইট বাড়ার সাথে সাথে উইন্ড ফোর্সের ভ্যালুটা বাড়তে থাকবে। হাইট বাড়ার সাথে সাথে কি হবে, উইন্ড ফোর্সের ভ্যালুটা বাড়তে থাকবে। তখন এটাকে আমরা বলি হচ্ছে জেড। এই সারফেসটাকে আমরা বলি জেড মূলত। মানে জেড অর্থ হচ্ছে এখানে এইটা বিল্ডিং এর হাইট, এটা হচ্ছে রিলেটিভ হাইট, এবং এটা হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, তো এখানে যদি আমি মনে করেন এই লেভেলে আমি যদি এটাকে ধরলাম 1, লেভেল 1, এইটাকে আমি ধরলাম লেভেল 2, এটাকে ধরলাম লেভেল 3, এরকম করে আমি এরকম মনে করেন এখানে আমি লেভেল 8 পর্যন্ত আসলাম। তাহলে এখানে কি হবে, আমার লেভেল 1 এর জন্য জেড এর ভ্যালু একটা হবে। সাপোজ মনে করেন লেভেল 1 এর জন্য জেড এর ভ্যালু হচ্ছে 3 মিটার। লেভেল 1 এর জন্য জেড এর ভ্যালু 3 মিটার, লেভেল 2 এর জন্য জেড এর ভ্যালু 6 মিটার, লেভেল 3 এর জন্য জেড এর ভ্যালু 9 মিটার। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা লেভেলে হাইট বাড়তেছে। হাইট বাড়ার সাথে সাথে কি হবে, উইন্ড ফোর্সের ভ্যালু বা উইন্ড প্রেসারের ভ্যালুটা হাইট বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে। অর্থাৎ আমি এখানে যদি আমি একটা ভ্যালু নেই, সেটা থেকে উপরের ভ্যালুটা যেহেতু হাইট বাড়ছে কি হবে, ভ্যালুটা বাড়বে। এই যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলি সাধারণত জেড। জেড মানে হচ্ছে একটা ভেরিয়েবল হাইট। জেড মানে হচ্ছে একটা ভেরিয়েবল হাইট। তাহলে এখানে যদি আমি কিউ জেড নেই, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে এখানে আমাদের কিউ এর ভ্যালুটা কি, এটা কি কোনো ফিক্সড ভ্যালু হবে না ভেরিয়েবল হবে? ভেরিয়েবল। কিউ এর ভ্যালুটা হবে ভেরিয়েবল। তার মানে কিউ জেড অর্থ হচ্ছে কিউ এর ভ্যালুটা কি হবে, হাইটের রেসপেক্টে চেঞ্জ হবে। কিউ জেড মানে হচ্ছে এই বিষয়গুলো ভালো মতো সবার শুনতে হবে, কারণ এই বিষয়গুলো নিয়ে হয়তো যারা ম্যানুয়াল ক্যালকুলেশন করবেন তাদের প্রবলেম হইতে পারে। এখানে কিউ জেড মানে কি, কিউ জেড মানে হচ্ছে প্রত্যেকটা হাইটের রেসপেক্টে এখানে কিউ এর ভ্যালুটা চেঞ্জ হইতে থাকবে। জেড এর ভ্যালু যখন 3 মিটার তখন কিউ এর ভ্যালু একটা, জেড এর ভ্যালু যখন 6 মিটার তখন কিউ এর ভ্যালু আরেকটা, জেড এর ভ্যালু যখন 9 মিটার কিউ এর ভ্যালু আরেকটা। ঠিক আছে, আর তার অপোজিট যে সারফেসটা আছে, লিওয়ার্ড যে ওয়ালটা আছে, এই লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে কি হবে, লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে প্রেসারের ভ্যালুটা হবে কনস্ট্যান্ট। লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে প্রেসারের ভ্যালুটা হবে কনস্ট্যান্ট, অর্থাৎ টপ টু বটম একই রকম প্রেসার থাকবে লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে। ঠিক আছে, লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে প্রেসারের ভ্যালুটা হবে কনস্ট্যান্ট। তখন এটাকে আমরা বলি হচ্ছে কিউএইচ। কিউএইচ হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্টটা কেমন কনস্ট্যান্ট, আপনি এই একেবারে টপ লেভেলে মনে করেন এটা হচ্ছে লেভেল 8। এই লেভেল 8-এ আপনি কিউ জেড এর যে ভ্যালু পাবেন, লেভেল 8-এ বা টপ লেভেলে আপনি কিউ জেড এর যে ভ্যালু পাবেন, এইটাই মূলত হচ্ছে কিউএইচ। এবং আপনি এইখানে যে ভ্যালুটা পাবেন কিউএইচ এর জন্য নিচেও সিমিলার ভ্যালু পাবেন। কিউএইচ এর ভ্যালুটা ফিক্সড, কোনো ভেরিয়েবল না। ঠিক আছে, সেই বিষয়টা সবাই অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কিউ জেড আর একটা হচ্ছে কিউএইচ। কিউ জেড কি, কিউ জেড হচ্ছে ভেরিয়েবল। 3 মিটারের জন্য একটা, 6 মিটার একটা, 9 মিটার একটা, এরকম করে যত হাইট বাড়তে থাকবে কিউ জেড এর ভ্যালুটা বাড়তে থাকবে। হাইট বাড়তে বাড়তে মনে করেন এটা আপনার গেল লাস্ট যেই ফ্লোরটা আছে সেই ফ্লোরের হাইট মনে করেন 15 মিটার। তাহলে আপনি 15 মিটারের জন্য একটা কিউ জেড এর ভ্যালু পেলেন। এই 15 মিটারের জন্য আপনি যে কিউ জেড এর ভ্যালু পেলেন এইটাই হচ্ছে কিউএইচ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আমাদের মূল জিনিসে চলে যাই। তাহলে এখান থেকে আমরা প্রেসার বের করার জন্য প্রথমে আমাদের লাগবে কিউ এর ভ্যালুটা লাগবে। কিউ এর একটা ফর্মুলা এখানে দেয়া আছে। কিউ এর ফর্মুলার মধ্যে কি দেয়া আছে, প্রথমে একটা কনস্ট্যান্ট দেয়া আছে। এই কনস্ট্যান্টটা অবশ্যই আমাদের ইউনিট হইতে হবে কি, মিটার পার সেকেন্ড। ইউনিট হইতে হবে এসআই ইউনিট। এসআই ইউনিট ছাড়া অন্য কোনো ইউনিট হলে এই ফর্মুলা ভ্যালিডিটি থাকবে না। এই ফর্মুলা অবশ্যই এসআই ইউনিটের জন্য ব্যবহার করতে হবে। এখানে আমাদের একটা কনস্ট্যান্ট আছে, ওকে কনস্ট্যান্ট গেল। তারপর আছে কে জেড, কে জেড টি কে ডি ভি স্কোয়ার আই। কে জেড টি কি, কে জেড টি হচ্ছে এখানে দেখেন বলা আছে, কে জেড টি হচ্ছে ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট। কে জেড হচ্ছে ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট। কে জেড টি হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর। তারপরে কিউজেড, কিউজেড তো এখানে আছেই। এরপর হচ্ছে কেডি, কেডি হচ্ছে ডিরেকশনালিটি ফ্যাক্টর, এটাও আছে হয়তো। এরপরে হচ্ছে ভি হলো ভেলোসিটি, আর আই হচ্ছে ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা একটা করে ডিসকাস করি। প্রথমে আছে হচ্ছে কে জেড। কে জেড একটা কোএফিসিয়েন্ট বা একটা কনস্ট্যান্ট ভ্যালু। কে জেড একটা কনস্ট্যান্ট ভ্যালু। কে জেড এর ভ্যালুটা আমরা পরে ডিসকাস করব, কারণ এটা আমরা আমাদের এর আগের ভ্যালুগুলো নিয়ে আমরা ডিসকাস করি আগে। কে জেডটা আমি সংক্ষেপে একটু বলি। কে জেডটা হচ্ছে কি একটা ভেরিয়েবল। এখানে কে জেড এর আপনি 3 মিটারের জন্য একটা ভ্যালু পাবেন, টেবিল থেকে পাবেন এটা।
3 মিটারের জন্য একটা ভ্যালু পাবেন, 6 মিটারে একটা ভ্যালু পাবেন, 10 মিটারে, 12 মিটারে, এরকম প্রত্যেকটা হাইটের জন্য আপনি কে জেড এর একটা ভ্যালু পাবেন। ঠিক আছে, কে জেড এর একটা ভ্যালু পাবেন, এটা টেবিল থেকে আমরা পাবো। প্রত্যেকটা হাইটের রেসপেক্টে কে জেড এর একটা আলাদা আলাদা ভ্যালু পাওয়া যায়। আচ্ছা, এরপরে আছে এখানে কে জেড টি। কে জেড টি হচ্ছে কি টপোগ্রাফিক ফ্যাক্টর। টপোগ্রাফিক ফ্যাক্টরটা কি? টপোগ্রাফিক ফ্যাক্টরটা হচ্ছে কোন একটা ল্যান্ড, যেই জায়গাতে আপনি স্ট্রাকচারটা ডিজাইন করতেছেন, সেই ল্যান্ডটা যদি সমতল হয়, সমান জায়গা হয়, উঁচু নিচু না থাকে, পাহাড় পর্বত না থাকে, হিলি এরিয়া যদি না হয়, কোনো এসকার্পমেন্ট যদি না থাকে, তাহলে সেই জায়গাটাকে বলা হয় একটা ফ্ল্যাট ল্যান্ড। ঠিক আছে, ফ্ল্যাট ল্যান্ড যদি হয়, সেক্ষেত্রে ফ্ল্যাট ল্যান্ডের ক্ষেত্রে মানে সমান সমান জায়গার ক্ষেত্রে কে জেড টি টপোগ্রাফিক ফ্যাক্টর যেটা, সেটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, কে জেড টির ভ্যালু হচ্ছে 1। আর যদি এটা সমতল জায়গা না হয়, আমি এখান থেকে দেখাই দিই একটু। আচ্ছা, আচ্ছা, যে এখানে টপোগ্রাফিক ফ্যাক্টর, ঠিক আছে, টপোগ্রাফিক ফ্যাক্টর। তো যদি আমাদের এটা সমান জায়গা হয়, তাহলে কেজেড এর ভ্যালু হবে কত? 1। যদি সমান জায়গা হয়, সমতল এরিয়া হয়, সাধারণত আমাদের একেবারে পাহাড়ি এলাকাগুলো ছাড়া সাধারণত আমাদের এটা লাগে না। পাহাড়ি কোনো এলাকায় যদি হয়, সেক্ষেত্রে হয়তো এটা আমাদের ক্যালকুলেশন করা লাগতে পারে। আদারওয়াইজ আমাদের সব জায়গাতেই সমান জায়গায় পাওয়া যায় সাধারণত। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কেজেড টির ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু 1। আদারওয়াইজ যদি কোনো পাহাড় পর্বত এলাকায় যদি কোনো স্ট্রাকচার আমাদের ডিজাইন করতে হয়, তখন এখানে আমাদের কেজেড টির একটা ইকুয়েশন দেয়া আছে, এটার বেশ কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই করে, যেখানে কন্ডিশন গুলো দেয়া আছে, এগুলো একটু দেখে নিতে হবে। এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই করে, তাহলে এখানে আমাদের যে ফর্মুলা দেয়া আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে কেজেড টির ভ্যালুটা ক্যালকুলেশন করে নিব। ঠিক আছে, যেটা আমাদের সাধারণত কাজে লাগে না, এই জন্য আমি এগুলো ডিসকাসও করি না। আমাদের লাগবে হচ্ছে সমতল এরিয়াতে কেজেড টির ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তারপরে এখানে আমাদের আর কি আছে? কেজেড টির পরে আমাদের আছে হচ্ছে কেডি। কেডি একটা কনস্ট্যান্ট ভ্যালু। কেডি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমরা পাবো টেবিল নাম্বার 6 to 12। টেবিল নাম্বার 6 to 12 এখানে গেলে আমরা ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি, কেডির ভ্যালুটা এখান থেকে আমরা সরাসরি পাবো। এখানে কি কি আছে দেখেন। বিল্ডিং এর ক্ষেত্রে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম যদি হয়, যে কোনো আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে, যে কোনো আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এই 1 নাম্বার যে কন্ডিশনটা, এটাই সাধারণত থাকে। মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম বা আরসিসি স্ট্রাকচার আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কেডির ভ্যালু কত? 0.85। ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডির ভ্যালু হচ্ছে 0.85, তাহলে এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমরা প্রথমে কেজেড টি দেখলাম, কেজেড টির ভ্যালু হচ্ছে 1, কেডির ভ্যালু হচ্ছে 0.85। তাহলে দুইটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু গেল। এরপর আসছে হচ্ছে ভি। ভি হলো বেসিক উইন্ড স্পিড। প্রত্যেকটা এলাকার জন্য, প্রত্যেকটা এলাকার জন্য উইন্ড স্পিড বিএনবিসি কোডে ফিক্সড করা আছে, কত উইন্ড স্পিড হবে, সেটা হচ্ছে টেবিল নাম্বার 6 to 8 এ গেলে আপনি পাবেন, অথবা এখানে যে ম্যাপ দেওয়া আছে, ম্যাপ থেকেও দেখতে পারেন। এখানে স্ট্রাকচারটা যেই জায়গায় আপনি ডিজাইন করতেছেন, স্ট্রাকচারটা যেই জায়গায় ডিজাইন করতেছেন, সেই জায়গার যে উইন্ড স্পিড আছে, সেই উইন্ড স্পিডটা আমাদের নিতে হবে মিটার পার সেকেন্ডে, অবশ্যই মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, অবশ্যই মিটার পার সেকেন্ডে। তাহলে এখানে আপনি যেই জায়গায় আপনি ডিজাইন করবেন, সেই জায়গার যে উইন্ড স্পিড আছে, এই উইন্ড স্পিড গুলো আপনি এখান থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে নেবেন। তাহলে এখান থেকে আমাদের ভি গেল। তারপর আছে কি? ইম্পর্টেন্স ফ্যাক্টর আই। ঠিক আছে, ইম্পর্টেন্স ফ্যাক্টরের ক্ষেত্রে এটা সিসমিকের আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। ইম্পর্টেন্স ফ্যাক্টর ফর উইন্ডের জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টরটা টেবিল নাম্বার 6 to 9 এ দেওয়া আছে। টেবিল নাম্বার 6 to 9 এ দেওয়া আছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। তো এখানে দুইটা ভাগে ভাগ করা। যদি উইন্ড স্পিড 44 মিটার পার সেকেন্ডের উপরে হয়, তাহলে হচ্ছে একরকম। আর উইন্ড স্পিড যদি 44 মিটার পার সেকেন্ডের নিচে হয়, বা 44 মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়, তাহলে হচ্ছে আরেক রকম। ঠিক আছে, এবং এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? অকুপেন্সি ক্যাটাগরির উপরে। গত ক্লাসে আমরা আলোচনা করছি অকুপেন্সি ক্যাটাগরি নিয়ে। তো আমাদের এখানে যেহেতু অকুপেন্সি ক্যাটাগরি কত? অকুপেন্সি ক্যাটাগরি 2, সেইটার জন্য আমাদের উইন্ড স্পিড কত আছে দেখেন। আমাদের অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2। উইন্ড স্পিড আমাদের উইন্ড স্পিড এখানে যাই হোক না কেন, দেখেন উইন্ড স্পিড এখানে যাই হোক না কেন, ইম্পর্টেন্স ফ্যাক্টর কিন্তু এখানেও 1, এখানেও 1। ঠিক আছে, তার মানে আমাদের 2, 3, 4 অকুপেন্সি ক্যাটাগরি যদি 2, 3, 4 হয়, তাহলে উইন্ড স্পিড যাই হোক না কেন, আমাদের কিন্তু দুই জায়গাতে একই ভ্যালু। তো এখান থেকে আমরা আয়ের ভ্যালুটা নিয়ে নিব। আমাদের জন্য আয়ের ভ্যালু কত হবে? আয়ের ভ্যালু হবে 1। তো এখান থেকে আমরা আয়ের ভ্যালুটা 1 নিলাম। তাহলে আমাদের এই ইকুয়েশনে কিন্তু আর কিছু বাকি নাই। আমাদের প্রথমে একটা কনস্ট্যান্ট আছে, তারপরে আছে আমাদের কে জেড, এটা আমি এখন দেখাবো কে জেড। আর কে জেড টির ভ্যালু আমরা পেলাম হচ্ছে 1, কেডির ভ্যালু পেলাম 0.85,
উইন্ড স্পিডের ভ্যালু যেই লোকেশন সেই লোকেশনের ভ্যালুটা আমরা নিব। আর ইম্পর্টেন্স ফ্যাক্টর আমাদের কত, যেহেতু আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2, আমাদের এখানে আই এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এবার আমি কে জেড টি এটা আমি দেখাই। আচ্ছা, কে জেড টির জন্য আমরা চলে যাব টেবিল নাম্বার 6 to 11। টেবিল নাম্বার 6 to 11 এখানে গেলে আমরা কে জেড টির ভ্যালুটা পাবো। এখানে কি কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে, এখানে যে কে এইচ এবং কে জেড দুইটা ভ্যালুই আছে। কে এইচটা আমরা কখন ব্যবহার করব আর কে জেড কখন ব্যবহার করব? যখন ফর্মুলা হবে কিউ জেড, যখন ফর্মুলা হবে কিউ জেড, তখন এই ফর্মুলায় ব্যবহার করতে হবে কে জেড। ঠিক আছে, যখন ফর্মুলাটা হবে কি কিউ জেড, তখন ভ্যালু এখানে আমাদের ব্যবহার করতে হবে কে জেড। অর্থাৎ এখানে মনে করেন আপনি হচ্ছে কিউ জেড বের করবেন 10 মিটারের জন্য, 10 মিটার হাইটের জন্য আপনি কিউ জেড বের করবেন, তাহলে আপনার কে জেড এর ভ্যালুটা কত হবে? 10 মিটারের জন্য যেটা সেটা। ঠিক আছে, আপনি 12 মিটারের জন্য কিউ জেড বের করবেন, কে জেড এর ভ্যালু কত হবে? 12 মিটারের জন্য যেটা সেটা। আর যখন আপনি কিউ এইচ বের করবেন, কিউ এইচ বের করবেন, তখন আপনার এখানে ব্যবহার করতে হবে কি কে এইচ। তাহলে কে এইচ এর ভ্যালুটা কত হবে বলেন? কে এইচ এর ভ্যালুটা কত হবে? আপনারা কি কথা বুঝতে পারতেছেন না বুঝতে পারেন নাই কিছু? 12 মিটারের জন্য। আচ্ছা, আমি আবার বলতেছি। আচ্ছা দেখেন, এখানে আমাদের তিনটা ক্যাটাগরি আছে, তিনটা ক্যাটাগরি আছে, সেটা আমি ডিসকাস করি। তিনটা ক্যাটাগরি কি? এক্সপোজার ক্যাটাগরি এ, এক্সপোজার ক্যাটাগরি বি এবং এক্সপোজার ক্যাটাগরি সি। তিনটা ক্যাটাগরির জন্য তিন ধরনের এখানে টেবিল আছে, তিন ধরনের ভ্যালু আছে হাইটের রেসপেক্টে। তাহলে প্রথম আমরা ডিসকাস করে নিই যে এক্সপোজার ক্যাটাগরি এবিসি বলতে কি বোঝায়। আচ্ছা, সেখানে এক্সপোজার ক্যাটাগরির আগে আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে সারফেস রাফনেস ক্যাটাগরি। সারফেস রাফনেস ক্যাটাগরি, সারফেস রাফনেস ক্যাটাগরি হচ্ছে তিনটা: রাফনেস ক্যাটাগরি এ, রাফনেস ক্যাটাগরি বি এবং রাফনেস ক্যাটাগরি সি। রাফনেস ক্যাটাগরি এ হচ্ছে কি? রাফনেস ক্যাটাগরি এ হচ্ছে শহর কেন্দ্রিক যে সমস্ত এলাকা আছে, শহর কেন্দ্রিক যে সমস্ত এলাকা আছে এই এলাকাগুলো হচ্ছে, এই এলাকাগুলো হচ্ছে রাফনেস ক্যাটাগরি এ। শহর কেন্দ্রিক যে সমস্ত এলাকা আছে, যেখানে অনেক বেশি বিল্ডিং থাকে, অনেক ঘনবসতিপূর্ণ এলাকা, এগুলো হচ্ছে রাফনেস ক্যাটাগরি এ। এরপরে একটু শহর থেকে দূরে গ্রামের মধ্যে যে সমস্ত এলাকা আছে, যেখানে সাধারণত বড় কোনো বিল্ডিং হয় না, ছোট ছোট বিল্ডিং হয়, 2 তলা 3 তলা পর্যন্ত ম্যাক্সিমাম বিল্ডিং হয়, কিন্তু শহর থেকে দূরের কোনো গ্রাম অঞ্চলে এই ধরনের এলাকা, এগুলো হচ্ছে রাফনেস ক্যাটাগরি বি। আর এর থেকেও আরো অনেক ভিতরের কোনো এলাকা যেখানে সাধারণত কোনো স্ট্রাকচারই নাই, এরকম কোনো এলাকা যদি হয় সেটা হচ্ছে রাফনেস ক্যাটাগরি সি। তাহলে এখানে আমরা তিন ধরনের ক্যাটাগরি দেখলাম। এখানে এখানে ডিটেলস দেয়া আছে কোনটা কি, আমি এগুলো আর বললাম না, আমি সহজ ভাষায় বললাম। রাফনেস ক্যাটাগরি এ হচ্ছে শহর কেন্দ্রিক যে সমস্ত এলাকা আছে যেখানে অনেক ঘনবসতিপূর্ণ, এটা হচ্ছে রাফনেস ক্যাটাগরি এ। রাফনেস ক্যাটাগরি বি হচ্ছে শহর থেকে দূরের কোনো এলাকা যেখানে সাধারণত বড় বিল্ডিং নাই, ছোট ছোট কিছু বিল্ডিং আছে দূরে দূরে, এই সমস্ত স্ট্রাকচার, এই সমস্ত এলাকা হলো রাফনেস বি। এবং রাফনেস সি হলো যেখানে যে সমস্ত এলাকায় সাধারণত কোনো স্ট্রাকচার নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে রাফনেস সি। তাহলে এই যে তিনটা রাফনেস, তিনটা রাফনেস ক্যাটাগরি, তিনটা রাফনেস ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আবার তিনটা এক্সপোজার ক্যাটাগরি, তিনটা রাফনেস ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তিনটা এক্সপোজার ক্যাটাগরি। এক্সপোজার ক্যাটাগরি এ, এক্সপোজার ক্যাটাগরি বি এবং সি। এক্সপোজার ক্যাটাগরি এ হচ্ছে কি? এক্সপোজার ক্যাটাগরি এ হচ্ছে কোন একটা স্ট্রাকচার আপনি যেখানে ডিজাইন করবেন, যেই জায়গাতে আপনি কোন একটা স্ট্রাকচার ডিজাইন করবেন, তার পেরিফেরিতে 792 মিটার, 792 মিটার অথবা 20 টাইমস অফ বিল্ডিং হাইট, 792 মিটার বা বিল্ডিং হাইটের 20 গুণ, এই দুইটার মধ্যে যেটা বড় হবে। 792 মিটার বা বিল্ডিং হাইটের 20 গুণ, এই দুইটার মধ্যে যেটা বড় হবে। আমি ধরলাম যে 792 মিটারটাই বড়। তাহলে আপনি যেই জায়গাতে স্ট্রাকচারটা ডিজাইন করতেছেন তার আশেপাশে 792 মিটারের মধ্যে, 792 মিটারের মধ্যে যদি শহর কেন্দ্রিক এলাকা থাকে, মানে রাফনেস ক্যাটাগরি এ যদি থাকে, তাহলে এটার এক্সপোজার ক্যাটাগরি এ। ঠিক আছে, আপনি স্ট্রাকচারটা যেই জায়গায় ডিজাইন করতেছেন তার আশেপাশে চারোদিকের 792 মিটারের মধ্যে যদি কি থাকে, শহর কেন্দ্রিক এলাকা থাকে, তাহলে সেটা কি কোন ক্যাটাগরিতে পড়বে? সেটা হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি এ।
এরপর এখানে আরেকটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কি, যদি আপনি যেই বিল্ডিংটা ডিজাইন করতেছেন সেই বিল্ডিংটা যদি 9.1 মিটার বা তার থেকে ছোট হয়, যেই বিল্ডিংটা আপনি ডিজাইন করতেছেন সেটা যদি 9.1 মিটার বা তার থেকে ছোট হয়, তখন এটা 792 মিটার না, এটা হয়ে যাবে কত, 457 মিটার। এটা হয়ে যাবে 457 মিটার। 457 মিটারের মধ্যে যদি শহর কেন্দ্রিক এলাকা থাকে তখন এটা হচ্ছে এক্সপোজার এ। আর এক্সপোজার বি কি বলছে, যদি এক্সপোজার এ এবং এক্সপোজার সি এর কন্ডিশনের মধ্যে না পড়ে তখন এটা হবে এক্সপোজার ক্যাটাগরি বি। তাহলে আমরা এক্সপোজার ক্যাটাগরি এ দেখলাম, এক্সপোজার ক্যাটাগরি সি দেখি। এক্সপোজার ক্যাটাগরি সি এর মধ্যে একই কথাই বলছে, আপনি স্ট্রাকচারটা যেই জায়গায় ডিজাইন করবেন, স্ট্রাকচারটা যেই জায়গায় ডিজাইন করবেন তার 1524 মিটার, তার 1524 মিটার বা 20 টাইমস অফ বিল্ডিং হাইট, এই দুইটার মধ্যে যেটা বড় হবে, আমি ধরে নিলাম 1524 মিটারই বড়, তাহলে স্ট্রাকচারটা যেই জায়গায় ডিজাইন করবেন তার 1524 মিটারের মধ্যে, 1524 মিটারের মধ্যে যদি কি থাকে, রাফনেস সি থাকে। 1524 মিটারের মধ্যে যদি রাফনেস সি থাকে, মানে আশেপাশে 1524 মিটারের মধ্যে কোনো স্ট্রাকচার নাই বা খুব দূরে দুই একটা স্ট্রাকচার আছে, এরকম যদি হয় তখন এটা হচ্ছে কি এক্সপোজার ক্যাটাগরি সি তে পড়বে। এটা একটা কন্ডিশন গেল। আর একটা কন্ডিশন হচ্ছে, আমি এখান থেকে দেখাই। রাফনেস ক্যাটাগরি সি এর দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন গেল সরাসরি 1524 মিটারের মধ্যে যদি কি থাকে, এক্সপোজার সি থাকে, তাহলে এটা রাফনেস সি থাকলে সেটা হচ্ছে এক্সপোজার সি হবে। আর যদি সেকেন্ড আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারটা আপনি যেই জায়গায় ডিজাইন করতেছেন তার 200 মিটারের মধ্যে, স্ট্রাকচারটা যেই জায়গায় ডিজাইন করতেছেন তার 200 মিটারের মধ্যে আপনার হয়তো রাফনেস ক্যাটাগরি এ বা বি আছে, মানে 200 মিটারের মধ্যে হয়তো শহর কেন্দ্রিক এলাকা আছে, 200 মিটারের মধ্যে শহর কেন্দ্রিক বা গ্রাম অঞ্চল এলাকা আছে, কিন্তু 200 মিটারের পরে গিয়ে, 200 মিটারের পরে গিয়ে আপনার আবার রাফনেস ক্যাটাগরি সি আছে। যদি এরকমও হয় তখন ওইটা এক্সপোজার ক্যাটাগরি সি। ঠিক আছে, তাহলে এটা হলো দুইটা কন্ডিশন এক্সপোজার ক্যাটাগরি সি হওয়ার জন্য। তাহলে এখানে আমরা এক্সপোজার ক্যাটাগরি এর কন্ডিশন দেখলাম, এক্সপোজার ক্যাটাগরি সি এর কন্ডিশন দেখলাম। এই দুইটা কন্ডিশনের কোনোটাই যদি মিট না করে তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে এক্সপোজার ক্যাটাগরি বি। তাহলে এখানে আমরা তিন তিন ধরনের এক্সপোজার ক্যাটাগরি সম্পর্কে ডিসকাস করলাম। তাহলে এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি, যদি আমাদের বিল্ডিংটার লোকেশন শহরের মধ্যে হয়, শহরের মধ্যে যদি হয় স্ট্রাকচারের লোকেশন, তাহলে এটা কি হবে এক্সপোজার ক্যাটাগরি এ। ঠিক আছে, এক্সপোজার ক্যাটাগরি এ, শহর কেন্দ্রিক এলাকা। তাহলে এখান থেকে আমরা আমাদের এক্সপোজার ক্যাটাগরি কি হবে সেটা আমরা আইডেন্টিফাই করলাম। এবার আমরা চলে যাব আমাদের সেই আগের টেবিলটাতে। এখান থেকে আমরা এক্সপোজার ক্যাটাগরি এ নিলাম। এক্সপোজার ক্যাটাগরি এ নেওয়ার পরে এখানে আবার দুই ধরনের কেস আছে, আর এক্সপোজার ক্যাটাগরি বি সি এর ক্ষেত্রে দুইটা মিলে একটাই কেস। এখানেও মূলত এক্সপোজার ক্যাটাগরি এর ক্ষেত্রেও মূলত দুইটা মিলে একটা কেস। এখানে একটা সার্টেন লেভেল পর্যন্ত ভ্যালুগুলো ডিফারেন্ট, এই পর্যন্ত হচ্ছে ভ্যালুগুলো ডিফারেন্ট, এই পর্যন্ত ভ্যালুগুলো ডিফারেন্ট, এরপরে সব ভ্যালু একই ভ্যালু সব জায়গায়। সেটা আমাদের যেটাই হোক, কেস 1 এবং 2টা আমি একটু ডিসকাস করে দেই। কেস 1 এবং 2 এর মধ্যে একটু পার্থক্য আছে। কেস 1টা হচ্ছে কি মূলত কি লো রাইজ বিল্ডিং এর জন্য। ঠিক আছে, কেস 1টা হচ্ছে মূলত লো রাইজ বিল্ডিং এর জন্য, আর কেস 2টা হচ্ছে হাই রাইজ বিল্ডিং এর জন্য। ঠিক আছে, কেস 2টা হচ্ছে হাই রাইজ বিল্ডিং এর জন্য। তাহলে এখান থেকে আমরা যদি আমাদের স্ট্রাকচারটা আলাদা করতে চাই, তাহলে আমাদের যেহেতু হাই রাইজ বিল্ডিং এর ক্রাইটেরিয়াতে পড়বে, আমাদের এটা হচ্ছে কেস 2 এর মধ্যে পড়বে। ঠিক আছে, তো কেস 2 এর মধ্যে যদি পড়ে তাহলে আমরা এখান থেকে এই টেবিলটা ফলো করব। এই টেবিলে কি আছে দেখেন, এই টেবিলে আছে হচ্ছে 0 থেকে 4.6 মিটার পর্যন্ত একটা ভ্যালু দেয়া আছে। এটা ভ্যালুটা কি, কে জেড এর ভ্যালু, কে জেড এর ভ্যালু। ঠিক আছে, কে জেড এর ভ্যালু 0 থেকে 4.6 মিটার পর্যন্ত 0.57, 6.1 মিটারের জন্য 0.62, 7.6 মিটারের জন্য 0.66। তাহলে এখান থেকে আমরা কিন্তু কে জেড এর ভ্যালু পাচ্ছি প্রত্যেকটা হাইটের জন্য। এখন এখান থেকে মনে করেন আপনার লাগবে হচ্ছে 10 মিটারের জন্য কে জেড এর ভ্যালু কত সেটা আপনার বের করতে হবে। 10 মিটারের জন্য কে জেড এর ভ্যালু কত সেটা আপনার বের করতে হবে। কিভাবে বের করবেন, এখানে আছে হচ্ছে 9.1 আছে, 12.2 আছে, দুইটা ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে ইজিলি ইন্টারপোলেশন করে বের করে ফেলতে হবে। 9.1 মিটারের জন্য 0.7, 12.2 মিটারের জন্য 0.76, তাহলে এর মাঝখানে 10 মিটারের জন্য কত হবে। ঠিক আছে, লিনিয়ার ইন্টারপোলেশন করে এটা বের করে ফেলতে হবে। তাহলে এখান থেকে যে কোনো হাইটের জন্য আমরা যখন স্ট্রাকচার ডিজাইন করব, ফার্স্ট ফ্লোর মনে করেন 3 মিটার, সেকেন্ড ফ্লোর 6 মিটার হাইটে আছে, থার্ড ফ্লোর 9 মিটার হাইটে আছে, ফোর্থ ফ্লোর 12 মিটার হাইটে আছে। দেখো প্রত্যেকটা ফ্লোর হাইটে গিয়ে আমাদের কি বের করতে হবে, কে জেড এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আপনি 3 মিটারের জন্য প্রথমে কে জেড বের করলেন, 3 মিটারের জন্য কে জেড কত, 0.57। এরপর 6 মিটারের জন্য কে জেড কত, 6 মিটারের জন্য এখান থেকে আপনার এই দুইটার মাঝখান থেকে হিসাব করে বের করতে হবে, আপনার এখান থেকে সামথিং একটা ভ্যালু পাবেন।
এরপর 9 মিটারের জন্য কেজেড কত, আপনি এখান থেকে এই দুইটার মাঝখান থেকে হিসাব করে এখানে একটা ভ্যালু পাবেন। 12 মিটারের জন্য কত, এই দুইটার মাঝখান থেকে হিসাব করে এখানে একটা ভ্যালু পাবেন। ঠিক আছে, এরকম করতে করতে আপনি মনে করেন সর্বশেষ আপনি 30 মিটারে গিয়ে ঠেকলেন। 30 মিটারে গিয়ে আপনি ঠেকলেন, 30 মিটারে আপনি মনে করেন সাপোজ এইটা 30 মিটারের জন্য আপনি কে জেড এর ভ্যালু কত পাইলেন, 0.99। 30 মিটারের জন্য বা 30.5 মিটারের জন্য আপনি কে জেড এর ভ্যালু কত পাইলেন, 0.99। তাহলে এবার বলেন যে কে এইচ এর ভ্যালু কত হবে। 0.99। কে এইচ এর ভ্যালু ফার্স্ট ফ্লোরের জন্য কত হবে আর রুফের জন্য কত হবে। দুটোই সেম হবে। ঠিক আছে, কে এইচ এর ভ্যালুটা হবে একটা 0.9 কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হচ্ছে কি একদম টপ লেভেলে যে ভ্যালুটা থাকবে ওইটাই হচ্ছে আপনার অল থ্রু দ্য স্ট্রাকচার, ওই একই ভ্যালু হবে। তাহলে এখান থেকে আমরা কে এইচ এবং কে জেড দুইটা ভ্যালু ফাইনালি বের করে ফেললাম। তাহলে আমাদের প্রথম যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে আমাদের এখন আর কোনো আননোন কিছু নাই, সবকিছু আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যখন এখানে কে জেড বসাবো, যখন কে জেড এর ভ্যালু বসাবো তখন আমরা পাবো কিউ জেড। আর যখন আমরা এখানে আমরা মনে করেন কিউ জেড এর ভ্যালু মোটামুটি 8-10টা ভ্যালু পাইলাম, যতগুলো ফ্লোর হবে ততগুলো আমরা এখানে ভ্যালু পাবো কিউ জেড বা কে জেড এর ভ্যালু পাবো। আর কে এইচ এর ভ্যালু আমরা একটা ভ্যালুই পাবো, সেটা হচ্ছে এখানে আমাদের টপ লেভেলে যেই ভ্যালুটা আমরা পাবো কিউ জেড এর, ওই ভ্যালুটাই আমরা কিউ এইচ বা এখানে কে এইচ এর ভ্যালু পাবো। তাহলে এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা এই ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেশন করে ফেললাম, অর্থাৎ এখানে আমাদের যে কিউ আছে এই কিউ এর ভ্যালুটা আমরা ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে ফেললাম। এরপর আমাদের আছে জি। জি মানে হচ্ছে গাস্ট ফ্যাক্টর। গাস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে আমাদের দুই ধরনের স্ট্রাকচার সাধারণত হয়। স্ট্রাকচার সাধারণত দুই ধরনের হয়, আমি দেখাই দিই। দুই ধরনের স্ট্রাকচার সাধারণত হয়, একটা হচ্ছে রিজিড স্ট্রাকচার বা রিজিড বিল্ডিং বলতে পারি আমরা, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। ঠিক আছে, একটা হচ্ছে রিজিড বিল্ডিং বা রিজিড স্ট্রাকচার, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল স্ট্রাকচার বা ফ্লেক্সিবল বিল্ডিং। রিজিড এবং ফ্লেক্সিবলের জন্য এখানে গাস্ট ফ্যাক্টরের দুই ধরনের ভ্যালু আছে, গাস্ট ফ্যাক্টর জি এর দুই ধরনের ভ্যালু আছে। তো যদি রিজিড স্ট্রাকচার হয় তখন গাস্ট ফ্যাক্টরের ভ্যালুটা আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে পারি, অথবা আমরা সরাসরি 0.85 বসাইতে পারি। ঠিক আছে, যদি রিজিড বিল্ডিং হয় তাহলে আমরা কি করতে পারি, গাস্ট ফ্যাক্টরের ভ্যালুটা ক্যালকুলেশন করলেও করতে পারি, অথবা এখানে সরাসরি আমরা 0.85 বসাইতে পারি যদি রিজিড বিল্ডিং হয়। আর যদি রিজিড বিল্ডিং না হয়, ফ্লেক্সিবল বিল্ডিং যদি হয়, ফ্লেক্সিবল বিল্ডিং হলে আমাদের কি করতে হবে, গাস্ট ফ্যাক্টরের ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। ফ্লেক্সিবল বিল্ডিং হলে আমরা এখান থেকে গাস্ট ফ্যাক্টরের যে ফর্মুলাটা দেয়া আছে এই ফর্মুলাটা দিয়ে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে রিজিড এবং ফ্লেক্সিবল আমরা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমাদের বিএনবিসি তে বলা আছে যে কোন একটা স্ট্রাকচারের আমি বিএনবিসি থেকে একটু দেখাই দিই, কোন একটা স্ট্রাকচারের ফান্ডামেন্টাল পিরিয়ড বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এই যে এটা হচ্ছে বিএনবিসি তে বলা আছে একটা স্ট্রাকচার কখন রিজিড হবে এবং কখন ফ্লেক্সিবল হবে। কোন একটা স্ট্রাকচারের ফ্রিকোয়েন্সি যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হার্জ, ফ্রিকোয়েন্সি যদি একের উপরে হয়, ফ্রিকোয়েন্সি যদি 1 হার্জের উপরে হয় তখন এটাকে বলা হবে রিজিড স্ট্রাকচার। ফ্রিকোয়েন্সি যদি কোন একটা স্ট্রাকচারের ফ্রিকোয়েন্সি যদি কি হয় 1 হার্জ বা তার উপরে হয় তখন এটাকে বলা হয় রিজিড স্ট্রাকচার। ফ্রিকোয়েন্সি 1 হার্জের উপরে যদি হয় তাহলে টাইম পিরিয়ডটা কি হবে, টাইম পিরিয়ডটা হবে হচ্ছে এটার ভাইস ভার্সা, মানে বিপরীত আর কি, ইনভার্সলি প্রপোর্শনাল। সেইটা টাইম পিরিয়ডটা হবে 1 সেকেন্ড থেকে কম। ঠিক আছে, টাইম পিরিয়ডটা হবে 1 সেকেন্ড থেকে কম। তাহলে এখান থেকে আমরা আরেকবার এটা ডিসকাস করি, সেটা হচ্ছে কি যদি ফ্রিকোয়েন্সি 1 হার্টজের উপরে হয়, অর্থাৎ টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ডের কম হয়, ফ্রিকোয়েন্সি যদি 1 হার্টজের উপরে হয় অর্থাৎ টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ডের কম হয় তখন স্ট্রাকচারকে বলা হবে রিজিড। আর যদি এটার উল্টা হয় তাহলে স্ট্রাকচারকে বলা হবে ফ্লেক্সিবল। ঠিক আছে, অর্থাৎ টাইম পিরিয়ড যদি কি হয়, টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ড থেকে বেশি হয় বা ফ্রিকোয়েন্সি যদি 1 হার্টজ থেকে কম হয় তখন স্ট্রাকচারকে বলা হবে ফ্লেক্সিবল। তো এখান থেকে আমরা যে কোনো একটা মনে রাখলেই হবে, টাইম পিরিয়ড দিয়েও মনে রাখতে পারেন বা ফ্রিকোয়েন্সি দিয়েও মনে রাখতে পারেন। তাহলে এখান থেকে আমি আরেকবার বলতেছি, টাইম পিরিয়ড যদি কি হয়, টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ড থেকে কম হয় তখন এটা রিজিড, এবং 1 সেকেন্ড থেকে বেশি হলে এটা হচ্ছে ফ্লেক্সিবল। তাহলে আমরা টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন, কিসের? হ্যাঁ বুঝি না আপনার কথা কি। ফ্রিকোয়েন্সিটা কিসের? ফ্রিকোয়েন্সি হচ্ছে স্ট্রাকচারের, বিল্ডিং এর যে স্ট্রাকচারটা আপনি ডিজাইন করতেছেন সেই স্ট্রাকচারের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সেখানে
এখানে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করার ফর্মুলা আমরা জানি, আমরা গত ক্লাসে ডিসকাস করছি। ভাই, টাইম এই পিরিয়ড দিয়ে আমরা ক্যালকুলেশন ফ্রিকোয়েন্সি করতে পারি। মেজারমেন্ট কিভাবে করে? বুঝি নাই কি? ফ্রিকোয়েন্সিটা মেজারমেন্ট কিভাবে করে? ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করবেন ফর্মুলা দিয়ে। আচ্ছা, ফর্মুলা দেখাই দিতেছে। এখানে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করার জন্য গত ক্লাসে আমরা যে ফর্মুলা দেখছি সেখান থেকে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করে নিতে পারি, অথবা আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা আছে, সেটা আমরা এখানে ফলো করতে পারি। এসসি করে ফর্মুলাটা দেয়া আছে। তো এখানে আমাদের যদি আমাদের কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয়, মানে আমাদের আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে 43.5 ডিভাইডেড বাই h পাওয়ার 0.9। ঠিক আছে, 43.5 ডিভাইডেড বাই h পাওয়ার 0.9। এই ফর্মুলা ব্যবহার করে আমরা ফ্রিকোয়েন্সিও ক্যালকুলেশন করতে পারি, অথবা আমরা টাইম পিরিয়ডের যে ফর্মুলা আছে সেটা দিয়ে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করেও বের করতে পারি যে স্ট্রাকচারটা রিজিড বিল্ডিং হবে নাকি ফ্লেক্সিবল বিল্ডিং হবে। ঠিক আছে, সেখান থেকে আমরা যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সির ফর্মুলা দিয়েও করতে পারি, অথবা আমরা টাইম পিরিয়ডের ফর্মুলা দিয়েও করতে পারি। আমাদের বের করে নিতে হবে যে আমাদের স্ট্রাকচারটা রিজিড হবে না ফ্লেক্সিবল হবে। তাহলে যদি রিজিড হয়, রিজিড হলে আমরা কি করব? রিজিড হলে আমাদের গাস্ট ফ্যাক্টরের ভ্যালুটা হবে সরাসরি 0.85। গাস্ট ফ্যাক্টর জি এর ভ্যালুটা হবে সরাসরি 0.85। আর স্ট্রাকচার যদি ফ্লেক্সিবল হয় তাহলে আমাদের গাস্ট ফ্যাক্টরের ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি আমাদের স্ট্রাকচারটা রিজিড হয় তাহলে তো সরাসরি কনস্ট্যান্ট বসায় দিব, আর যদি ফ্লেক্সিবল হয় তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা আমি একটু ডিসকাস করি। এখানে আমাদের কি কি আছে দেখেন। এখানে আমাদের এই ফর্মুলাটার মধ্যে আমাদের আছে হচ্ছে জি কিউ জিভি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। জি কিউ জিভি, এখানে জি কিউ এবং জিভি যে ভ্যালুগুলো, দুইটা ভ্যালু আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট 3.4। আর এরপর আরেকটা আছে জিআর এর একটা ফর্মুলা আছে। জিআর এর ফর্মুলার মধ্যে আমাদের এখানে লাগবে হচ্ছে N1, শুধু N1 লাগবে। N1 হচ্ছে কি? N1 হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেখানে আমরা একটু আগে ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা দেখলাম, এই ফ্রিকোয়েন্সির ফর্মুলা দিয়ে আমাদের N1 কত সেটা আমাদের বের করে নিতে হবে। ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা আছে এটা বসাইলে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আমরা পাবো। সেই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা এখানে বসাইলে আমরা এখান থেকে জিআর এর ভ্যালু পাবো। ঠিক আছে, এখানে আমরা জিআর এর ভ্যালু পাবো। এরপর আমাদের আর কি লাগবে? এখানে আমাদের লাগবে হচ্ছে ক্যাপিটাল আর এর ভ্যালু লাগবে। সেখানেও আমাদের একটা ফর্মুলা দেয়া আছে। এখানে অনেক ফর্মুলা আছে, এগুলো আমি ডিসকাস করে দিচ্ছি, কিন্তু আপনারা নিজেরা হাতে না করলে হয়তো এগুলা বুঝতে একটু কষ্ট হবে আপনাদের, নিজেরা একটু স্যার হাতে আমার মনে করলে। হয় আমাদের যে মডেলটা এটা মনে হয় ফ্লেক্সিবল। আচ্ছা, আমরা ডিসকাস করতে থাকি, দেখা যাক। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের আর এর ভ্যালু যেটা আছে, এখানে অনেকগুলা ফর্মুলা আছে, এগুলো আপনারা বেশিরভাগই নিজেরা বুঝতে পারবেন। যেখানে প্রবলেম হবে আমি এগুলো একটু বুঝাই দিচ্ছি। এখানে আমাদের কি কি আছে দেখেন। এখানে আমাদের বেশ কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে, যেমন হচ্ছে এখানে এলজেড বার, ভিজেড বার। এই ফর্মুলা, এই ভ্যালুগুলো আপনারা সরাসরি হচ্ছে টেবিলে পাবেন। ঠিক আছে, এলজেড বার, ভিজেড বার, এই ভ্যালুগুলো সরাসরি এখানে আমি টেবিলটা দেখাই দিই। টেবিল নাম্বার হচ্ছে 6 to 10। টেবিল নাম্বার 6 to 10, এখানে গেলে আপনারা সরাসরি অনেকগুলো ভ্যালু আছে। এখানে আলফা বার, বিটা বার, সি, এল, এপসাইলন বার, এরকম অনেকগুলো ভ্যালু আছে। সবগুলো হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি এবিসি এর রেসপেক্টে এক একটার এক এক রকম ভ্যালু আছে। এখান থেকে আপনারা অনেকগুলো ভ্যালু পাবেন, যে ভ্যালুগুলো হচ্ছে সরাসরি আমাদের এই ফর্মুলার মধ্যে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেই ভ্যালুগুলো আমাদের দরকার হবে, জেড বারের ভ্যালু, তারপরে হচ্ছে এখানে আমাদের এপসাইলন বারের ভ্যালু, এই ভ্যালুগুলো সরাসরি ওই টেবিলে আছে। ওই যে এখানে বলা আছে যে টেবিল নাম্বার 6 to 10, ওই টেবিলে গেলে সরাসরি এই ভ্যালুগুলো পাবেন। তাহলে টেবিল থেকে আমরা এই ভ্যালুগুলো নিয়ে নিব। ভ্যালুগুলো নিয়ে আমরা এখান থেকে বের করব কি N1, ক্যাপিটাল N1 এর ভ্যালুটা আমরা বের করে নিব। ক্যাপিটাল N1 এর ভ্যালুটা বের করার পরে আমাদের এখানে আর বাকি থাকবে কি? বাকি থাকবে আমাদের এখানে আর এর তিনটা ভ্যালু আছে। আর এর এখানে তিনটা ভ্যালু আছে। আর এর তিনটা ভ্যালুর মধ্যে আমাদের কি কি লাগবে আমাদের এখানে দেখেন। আমাদের এখানে আর এর তিনটা ভ্যালু, এখানে আমাদের আর এল, যেটা আর এল এর ভ্যালু এখানে তিন রকমের ভ্যালু আছে। একটা হচ্ছে আর এইচ, একটা আর বি, একটা হচ্ছে আর ক্যাপিটাল এল। ঠিক আছে, তিন রকমের ভ্যালু আছে। এই তিন রকমের ভ্যালু আবার কিসের উপর ডিপেন্ড করে? ইটার উপরে ডিপেন্ড করে। ইটার ভ্যালুটা কত? এখানে ইটার যে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা অনুযায়ী ইটার ভ্যালুটা ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করে আপনি কি করবেন? এখানে এই যে আর এল এর ইকুয়েশন এখানে বসাবেন। এখানে বসাইলে আপনি যেই ভ্যালুটা পাবেন, আর এল এর যে ভ্যালুটা পাবেন, এটা হচ্ছে কি আর এইচ। আবার এইটা ক্যালকুলেশন করে যেই ভ্যালুটা পাবেন, সেই ভ্যালুটা আপনি আবার এই ইকুয়েশনে বসাইলে তখন এটার নাম হবে কি আর বি। একইভাবে এইটা ক্যালকুলেশন করে আপনি এই ইটার ভ্যালুটা এই ইকুয়েশনে বসাইলে যেই ভ্যালুটা পাবেন সেটার নাম হবে কি আর ক্যাপিটাল এল।
তাহলে এখান থেকে এই এই একটা ইকুয়েশন দিয়েই আপনি কিন্তু তিনটা ভ্যালু পাবেন, একটা আর এইচ, আর বি, আর ক্যাপিটাল এল, তিনটা ইটার রেসপেক্টে। ইটার ভ্যালুগুলো এখানে চেঞ্জ হবে, যেখানে ইটার যেটা আছে ইটার ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বোঝার বিষয় সেটা আমি বলি, সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচারে যেই ফেসে উইন্ড ফোর্সটা কাজ করে, কোনো একটা স্ট্রাকচারে যেই ফেসে উইন্ড ফোর্সটা কাজ করে, ওই ফেসের যেই ডাইমেনশন থাকে বা ওই ফেসের যে লেন্থ থাকে এটাকে বলা হয় বি। ঠিক আছে, আবারও আমি বলতেছি, কোনো একটা স্ট্রাকচারের যেই ফেসে উইন্ড ফোর্স কাজ করে ওই ফেসের যে লেন্থ সেইটাকে বলা হয় বি। এখানে দেখেন দুইটা টার্ম আছে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এল। অর্থাৎ স্ট্রাকচারের একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে উইডথ। কিন্তু এখানে লেন্থ এবং উইডথ কোনো ফিক্সড ভ্যালু না। অর্থাৎ আমাদের উইন্ডের ডিরেকশনটা যদি এরকম হয়, আমাদের স্ট্রাকচার মনে করেন এদিকে আছে 30 ফিট, এদিকে আছে 60 ফিট, এদিকে আছে 30 ফিট, এদিকে আছে 60 ফিট, তাহলে আমাদের উইন্ডের আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে কি, কোনো একটা স্ট্রাকচারের যেই ফেজ থেকে উইন্ড ফোর্সটা কাজ করবে, যেই ফেজ থেকে উইন্ড ফোর্সটা কাজ করবে সেই ফেজটাকে বলা হবে কি, সেই ফেজটাকে বলা হবে, যদি আমাদের এই ফেজটা 30 ফিট হয়, এই ফেজটা 60 ফিট হয়, তাহলে কোন একটা স্ট্রাকচারের যেই ফেসে উইন্ড ফোর্সটা কাজ করে ওই ফেসটার যে লেন্থ বা ওই ফেসের যে ডাইমেনশন এটাকে বলা হয় বি। ঠিক আছে, এটাকে বলা হয় কি, বি। তাহলে আমাদের উইন্ড ফোর্সের ডিরেকশন যদি এটা হয় তাহলে আমাদের বি এর ভ্যালু কত? উইন্ড ফোর্সের ডিরেকশন হচ্ছে আমাদের এইটা, তাহলে আমাদের বি এর ভ্যালু কত? 30 feet 30 30 ঠিক আছে, আর যদি উইন্ড ফোর্সের ডিরেকশনটা আমাদের এই বরাবর হয়, উইন্ড ফোর্সের ডিরেকশন যদি আমাদের এটা হয় তাহলে আমাদের বি এর ভ্যালু কত? 60 feet 60 feet ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা বি এর দুইটা ভ্যালু পাবো। যখন আমাদের এক্স ডিরেকশন থেকে ফোর্স আসবে তখন বি এর ভ্যালু হচ্ছে এখানে 30, আর আমাদের ফোর্সটা যদি ওয়াই ডিরেকশন থেকে আসে তাহলে আমাদের এখানে বি এর ভ্যালু কত? 60। একইভাবে আমাদের একটা ফেস যদি বি হয় আর একটা ফেসের নাম হচ্ছে এল, একটা ফেস যদি বি হয় আর একটা ফেস হচ্ছে এল, একইভাবে যখন আমাদের এক্স ডিরেকশন থেকে আসবে তখন আমাদের এল এর লেন্থ হচ্ছে 60, যখন আমাদের ওয়াই ডিরেকশন থেকে আসবে তখন এল এর লেন্থ হয়ে যাবে 30। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বি এবং এল এই দুইটা ভ্যালু কিন্তু ফিক্সড না, এই দুইটা ভ্যালু ডিপেন্ড করবে ডিরেকশন কোন দিকে, উইন্ডের ডিরেকশন কোন দিকে। তাহলে আমাদের যে এখানে আমাদের একটা এই যে ভ্যালুটা আছে, যে ইকুয়েশনটা আছে, এটা আমরা এক্স এর জন্য একটা ভ্যালু পাবো, ওয়াই এর জন্য আরেকটা ভ্যালু পাবো, কারণ এক্স এর জন্য আমাদের বি এর ভ্যালু হবে একটা, ওয়াই এর জন্য আমাদের বি এর ভ্যালু হবে আরেকটা। তাহলে এক্স এর জন্য আমরা এখানে আর বি এর একটা ভ্যালু পাবো, ওয়াই এর জন্য আমরা আর বি এর আরেকটা ভ্যালু পাবো। একইভাবে আমাদের এই ইকুয়েশনের মধ্যে কি আছে, এই ইকুয়েশনের মধ্যে আছে এল, এলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স ডিরেকশনের জন্য আমরা এখানে আর এল এর একটা ভ্যালু পাবো, ওয়াই ডিরেকশনের জন্য আমরা এখানে আর এল এর আরেকটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুই রকমের দুইটা ভ্যালু পাবো আমরা। তো এখানে দুই রকমের দুইটা ভ্যালু যদি আমরা বসাই তাহলে ফাইনালি আমাদের এই আর এর ইকুয়েশনের মধ্যে আমরা এক্স ডিরেকশনের জন্য একটা পাবো, ওয়াই ডিরেকশনের জন্য আমরা আরেকটা পাবো। তো এখানে আর এর দুইটা ভ্যালু পাবো। আর এর দুইটা ভ্যালু যদি আমরা এখানে পাই, আর এর দুইটা ভ্যালু যদি আমরা এখানে পাই তাহলে আমরা আর এর ভ্যালুটা যখন আমরা এই ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনে যখন আমরা আর এর ভ্যালু বসাবো তাহলে এখান থেকেও কিন্তু আমরা ফাইনালি দুইটা ভ্যালু পাবো, একটা এক্স ডিরেকশনের জন্য গাস্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে ওয়াই ডিরেকশনের জন্য গাস্ট ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এখান থেকে যখন আমাদের একটা স্ট্রাকচার ফ্লেক্সিবল স্ট্রাকচার হবে, একটা স্ট্রাকচার যখন ফ্লেক্সিবল স্ট্রাকচার হবে তখন কি হবে, এর গাস্ট ফ্যাক্টরের জন্য আমরা দুইটা ভ্যালু পাবো, এক্স ডিরেকশনে একটা গাস্ট ফ্যাক্টর, ওয়াই ডিরেকশনে আর একটা গাস্ট ফ্যাক্টর। আর যদি রিজিড বিল্ডিং হয় তাহলে আমাদের বোথ ডিরেকশনের জন্য একটাই গাস্ট ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে 0.85।
সেখান থেকে আমরা আমাদের স্ট্রাকচারটা রিজিড ফ্লেক্সিবল যেটাই হোক আমরা সেখান থেকে গাস্ট ফ্যাক্টরের ভ্যালুটা নিয়ে নিব। সেখানে রিজিড ফ্লেক্সিবলের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, আমি একটা কন্ডিশন এখানে ডিসকাস করলাম, একটা না মূলত দুইটা। তো এক নাম্বার কন্ডিশন হচ্ছে কি, এক নাম্বার কন্ডিশন হচ্ছে যদি আমাদের ফ্রিকোয়েন্সির রেসপেক্টে ফ্রিকোয়েন্সি যদি 1 হার্জের বেশি হয়, মানে টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ডের কম হয়, তখন এটা হচ্ছে রিজিড বিল্ডিং। ঠিক আছে, সেখান থেকে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে টাইম পিরিয়ড। এই দুইটা কন্ডিশনের বাইরেও আরো দুই একটা কন্ডিশন আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলা হয়েছে। আমি এখান থেকে একটু দেখাই, এটা এএসসি কোডে বলা আছে। এএসসি কোডে একটা বলা আছে যে যদি কোন একটা স্ট্রাকচারে রিজিড বিল্ডিং এর ক্ষেত্রে কোন একটা স্ট্রাকচারে কি হয়, কোন একটা স্ট্রাকচারের যে হাইট আছে এবং তার যে মিনিমাম উইডথ আছে, কোন একটা স্ট্রাকচারে যে হাইট এবং মিনিমাম উইডথ এই দুইটা রেশিও যদি 4-এর কম হয়, কোন একটা স্ট্রাকচারের হাইট এবং মিনিমাম উইডথের রেশিও যদি 4-এর কম হয়, তখন এই ধরনের স্ট্রাকচার গুলাকে সাধারণত রিজিড বিল্ডিং বলা যায়। ঠিক আছে, কোন একটা আমি আবার একটু দেখাই দিই জিনিসটা। যেমন এটা মনে করেন একটা স্ট্রাকচার, এটা আপনার আছে হচ্ছে এদিকে 30 ফিট আছে, এদিকে 60 ফিট আছে, আর এটার হাইট মনে করেন হচ্ছে আপনার 120 ফিট, হাইট হচ্ছে 120 ফিট। তাহলে এটার হাইট এবং মিনিমাম দুইটার মধ্যে মিনিমাম উইডথের রেশিও কত? মিনিমাম দুইটার রেশিও হচ্ছে কত? 120 ফিট ডিভাইডেড বাই 30, তাহলে রেশিও হচ্ছে 4। তাহলে যদি এটা 4 বা 4-এর কম হয়, এই রেশিওটা যদি 4-এর কম হয়, তখন এটাকে বলা হবে রিজিড বিল্ডিং। বা বেশিরভাগ রিজিড বিল্ডিং এর ক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিং এর হাইট এবং মিনিমাম উইডথের রেশিওটা 4-এর মধ্যে থাকে। ঠিক আছে, তখন এটাকে রিজিড বিল্ডিং বলা যায়। এটা হচ্ছে এএসসি কোডে বলা আছে। এই কন্ডিশনটাও আমরা চেক করার জন্য দেখতে পারি যে বিল্ডিং এর হাইট এবং মিনিমাম উইডথের রেশিওটা কত আছে, এটা আমরা চেক করার জন্য এই কন্ডিশনটা হাতে রাখতে পারি। আর একটা থাম্ব রুল হিসেবে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি একটা স্ট্রাকচারের নাম্বার অফ ফ্লোর যদি 10টা হয়, নাম্বার অফ ফ্লোর যদি 10টার মধ্যে যদি থাকে, তাহলে সেটাকে আমরা রিজিড বিল্ডিং ধরতে পারি। একটা থাম্ব রুলের মতো কাজ করে, বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটা। ঠিক আছে, যদি নাম্বার অফ ফ্লোর 10-এর উপরে যায়, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে আমরা ফ্লেক্সিবল বিল্ডিং ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা রিজিড এবং ফ্লেক্সিবল বিল্ডিং এর জন্য বেশ কিছু কন্ডিশন দেখলাম। ফ্রিকোয়েন্সির রেসপেক্টে কন্ডিশন হইতে পারে, টাইম পিরিয়ডের রেসপেক্টে কন্ডিশন হইতে পারে, তারপর হচ্ছে কি বিল্ডিং এর হাইট এবং মিনিমাম উইডথের রেশিও রেসপেক্টে একটা কন্ডিশন হইতে পারে, আর থাম্ব রুলের রেসপেক্টে আর একটা কন্ডিশন হইতে পারে। কন্ডিশন গুলো এখানে 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 ক্যালকুলেশন অংশের মধ্যে দেয়া আছে কন্ডিশন গুলো, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন যে কোন কন্ডিশনে কেমন আসে। এই 4টা কন্ডিশন বা যেই কয়টা কন্ডিশনই আছে, এই কয়টা কন্ডিশন হিসাব করে, এই কয়টা কন্ডিশন ক্যালকুলেশন করে আমাদের বের করে নিতে হবে যে আমরা যে স্ট্রাকচারটা ডিজাইন করব, সেই স্ট্রাকচারটাকে আমরা রিজিড ধরে ডিজাইন করব না ফ্লেক্সিবল ধরে ডিজাইন করব। ঠিক আছে, এটা আমাদের উইন্ড লোড ক্যালকুলেশন করার সময় এটা আমাদের ডিসিশন নিতে হবে। তো যদি স্ট্রাকচারটা ছোট কোনো স্ট্রাকচার হয়, মোটামুটি আমাদের এটা 5-6 তলা পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে আমরা রিজিড বিল্ডিং ধরে ডিজাইন করতে পারি। ঠিক আছে, স্ট্রাকচার যদি 5-6 তলার মধ্যে যদি স্ট্রাকচার হয়, তাহলে আমরা রিজিড বিল্ডিং ধরে ডিজাইন করতে পারি। আর যদি বড় কোনো স্ট্রাকচার হয়, হাইট যদি বেশি হয় স্ট্রাকচারের, সেই ক্ষেত্রে আমরা এটাকে ফ্লেক্সিবল বিল্ডিং ধরে ডিজাইন করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এটাকে ফ্লেক্সিবল ধরবো, কারণ এখানে আমাদের যেহেতু হাইট হচ্ছে 100 ফিট, আমাদের 10 তলা স্ট্রাকচার 100 ফিট হাইট, সেই ক্ষেত্রে আমরা এটাকে ফ্লেক্সিবল বিল্ডিং ধরে ডিজাইন করব। সেখানে আমাদের ফ্লেক্সিবল বিল্ডিং ধরার পরে আমাদের আর কি কি আছে দেখেন। ফ্লেক্সিবল বিল্ডিং ধরে আমরা এখান থেকে গাস্ট ফ্যাক্টরের ভ্যালুটা ক্যালকুলেশন করে নিলাম। গাস্ট ফ্যাক্টরের ভ্যালু ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে এখানে আমাদের আরো কিছু টার্ম আছে। আচ্ছা, আমরা আসি হচ্ছে কোথায়, আমরা আসি হচ্ছে যে আমাদের মূল যে ইকুয়েশনটা, আমাদের কিউ এর ভ্যালু আমরা হিসাব করলাম, গাস্ট ফ্যাক্টর হিসাব করলাম, তারপর আমাদের এখানে আসলে হচ্ছে সিপি ভ্যালু। তো সিপির জন্য আমাদের এখানে একটা টেবিল দেয়া আছে, টেবিল থেকে আমরা সিপি ভ্যালুটা পাবো। জাস্ট এই যেখানে আমাদের প্রেসার কোএফিসিয়েন্ট সিপি, যখন আমরা উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য ক্যালকুলেশন করব, যখন আমরা উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য সিপি ক্যালকুলেশন করব, তখন সিপির ভ্যালু হচ্ছে অলওয়েজ 0.8। উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য, মানে উইন্ডওয়ার্ড ওয়াল কোনটা বলছিলাম, একটা স্ট্রাকচারের যেই ওয়ালে সরাসরি উইন্ড ফোর্সটা ইফেক্ট ফেলে। ঠিক আছে, অর্থাৎ এই ডিরেকশন থেকে যদি আমাদের উইন্ড ফোর্স আসে, তাহলে আমাদের উইন্ডওয়ার্ড ওয়াল হচ্ছে এইটা হচ্ছে আমাদের উইন্ডওয়ার্ড ওয়াল। আর এর প্যারালাল যে আরেকটা ওয়াল থাকবে, মানে পিছনে যে ওয়ালটা থাকবে, এটা হচ্ছে লিওয়ার্ড ওয়াল। এটা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল, এটা হচ্ছে লিওয়ার্ড ওয়াল। একইভাবে আমাদের উইন্ড ফোর্স মনে করেন যদি এই ডিরেকশন থেকে আসে, তখন এই ওয়ালটাকে আমরা বলবো উইন্ডওয়ার্ড ওয়াল,
এবং এই ওয়ালটাকে বলবো হচ্ছে আমরা লিওয়ার্ড ওয়াল। তো যখন আমরা উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য আমরা প্রেসারটা ক্যালকুলেশন করব, উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য যখন আমরা প্রেসারটা ক্যালকুলেশন করব, মানে ইকুয়েশনটা ক্যালকুলেশন করব, তখন সিপির ভ্যালু কত হবে? অলওয়েজ 0.8। সিপির ভ্যালু হবে অলওয়েজ 0.8। আর একই জিনিস, একই ক্যালকুলেশন যখন আমরা লিওয়ার্ড ওয়ালের জন্য করব, উপরে যে ইকুয়েশনটা আমরা দেখলাম সেটা একবার আমরা করব উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য, আর একবার আমরা করব লিওয়ার্ড ওয়ালের জন্য। যখন উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য আমরা ক্যালকুলেশন করব তখন সিপির ভ্যালু হবে এটা, আর যখন লিওয়ার্ড ওয়ালের জন্য আমরা ক্যালকুলেশনটা করব তখন সিপির ভ্যালু কত হবে? তখন সিপির ভ্যালু হবে এখানে L/B রেশিওর রেসপেক্টে। L/B রেশিও 0 থেকে 1 পর্যন্ত সিপির ভ্যালু হচ্ছে -0.5। L/B রেশিও 2 এর জন্য সিপির ভ্যালু -0.3। 4 বা 4 এর নিচে হলে -0. ঠিক আছে, তাহলে এখানে আমাদের তিনটা ভ্যালু দেওয়া আছে, এর মধ্যে যদি কোনো ভ্যালু হয়, L/B রেশিও মনে করেন 1.5, L/B রেশিও 1.5, তাহলে আমরা এখান থেকে ইন্টারপোলেশন করে বের করে দেব 1 এর জন্য -0.5, 2 এর জন্য -0.3, তাহলে 1.5 এর জন্য কত, এটা আমরা ইন্টারপোলেশন করে বের করে নিব মাঝখানের কোনো ভ্যালু যদি হয়। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা আমি দেখাই দিই। এখানে আমাদের রেশিওটা কি? L/B রেশিও, রেশিওটা হচ্ছে L/B রেশিও। আচ্ছা, এখন রেশিও যদি L/B রেশিও হয়, তাহলে আমরা একটু আগেই দেখলাম যে এখানে L এবং B এটা কোনো কনস্ট্যান্ট কোনো বিষয় না। L এবং B এটা হচ্ছে কি? ডিরেকশনের উপর ডিপেন্ড করে। এখন আপনার এখানে উইন্ড ফোর্সের ডিরেকশন মনে করেন এটা, উইন্ড ফোর্সের ডিরেকশন হচ্ছে এটা, ঠিক আছে? তো উইন্ড ফোর্সের ডিরেকশন যদি এটা হয়, উইন্ড ফোর্সের ডিরেকশন যদি এটা হয়, তাহলে তাহলে L/B রেশিও কত হবে? মনে করেন এটা হচ্ছে 30 ফিট আছে, এটা 60 ফিট আছে, এবং এটার ডিরেকশন হচ্ছে এক্স ডিরেকশন। এখন L/B রেশিও কত হবে? L/B রেশিও কত হবে? এখানে L এর ভ্যালু কত হবে? 60/30। L এর ভ্যালু কত হবে? যেই ফেজটাতে সরাসরি আসতেছে সেটা কি ফেজ? সেটা হচ্ছে বি। সেটা হচ্ছে আর বি, প্যারালালটা তার হচ্ছে, মানে 60/30 2 হবে। তাহলে এখানে L/B রেশিও হবে 2। একই ক্যালকুলেশন যদি আমি ওয়াই ডিরেকশনের জন্য করি, একই ক্যালকুলেশন ওয়াই ডিরেকশনের জন্য যদি আমি করি, তাহলে এইবার কত হবে L/B ভ্যালু? 0.5 হবে। তখন এই ফেজটা হয়ে যাবে বি এবং তার অপোজিটটা হয়ে যাবে এল, ঠিক আছে? তার মানে তখন এল এর ভ্যালু হয়ে যাবে 30 আর বি এর ভ্যালু হয়ে যাবে 60 এবং L/B রেশিও হয়ে যাবে 0.5, ঠিক আছে? তো যখন আমাদের মনে করেন এক্স ডিরেকশন আমি ক্যালকুলেশন করতেছি, এক্স ডিরেকশন আমি ক্যালকুলেশন করতেছি উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য, আমার সিপি ভ্যালু কত হবে? উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য সিপি ভ্যালু কত হবে? আমাদের উইন্ডের ডিরেকশন কিন্তু এইটাই, উইন্ডের ডিরেকশন এইটা, উইন্ডের ডিরেকশন এইটা আমরা ক্যালকুলেশন করতেছি এই ওয়ালের জন্য। এই ওয়ালের জন্য হলে সিপি ভ্যালু কত হবে? 0.8, কারণ এটা কি? উইন্ডওয়ার্ড ওয়াল। ডিরেকশন আমাদের এইটাই, আমরা ক্যালকুলেশন করতেছি এবার এই ওয়ালের জন্য। এই ওয়ালটা কি? লিওয়ার্ড ওয়াল। লিওয়ার্ড ওয়ালের জন্য সিপি ভ্যালু কত হবে? কত হবে? -0.5। ঠিক আছে, তাহলে লি ওয়ালের জন্য এই যে এখানে আমাদের যে L/B যেটা পাইছি আমরা 2, এই L/B 2 এর রেসপেক্টে যেই ভ্যালুটা আছে, ওই একটু আগে যে টেবিলটা দেখাইলাম, L/B রেশিও 2 এর রেসপেক্টে যেই ভ্যালুটা আছে ওইটাই হবে এখানে সিপি ভ্যালু, ঠিক আছে? একইভাবে ওয়াই ডিরেকশন থেকে যখন আমরা ক্যালকুলেশনটা করব, এই ওয়ালের জন্য যখন ক্যালকুলেশন করব, আমাদের কিন্তু দুইটা ওয়ালই ক্যালকুলেশন করতে হয়, আমাদের দুইটা ওয়ালে ক্যালকুলেশন করতে হয়, উইন্ডওয়ার্ড ওয়ালও ক্যালকুলেশন করতে হয়, লিওয়ার্ড ওয়ালও ক্যালকুলেশন করতে হয়। তাহলে উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য যখন আমি ওয়াই ডিরেকশন থেকে ক্যালকুলেশন করব, আমাদের সিপি ভ্যালু কত কত হবে? কত হবে? উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য কোনো ক্যালকুলেশনই করা লাগবে না, উইন্ডওয়ার্ড ওয়ালে সরাসরি সিপি ভ্যালু 0.8, উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য সিপি ভ্যালু সরাসরি 0.8। আর যখন আপনি লিওয়ার্ড ওয়ালটা ক্যালকুলেশন করবেন তখন হচ্ছে আপনার রেশিওটা লাগবে, ঠিক আছে? যখন লিওয়ার্ড ওয়াল ক্যালকুলেশন করবেন তখন হচ্ছে আপনার L/B রেশিও 0.5, এইটার রেসপেক্টে সিপি ভ্যালু যেটা আসে সেটাই হবে আপনার এই ফেসের সিপি ভ্যালু, বুঝতে পারছেন? সেখান থেকে আমরা L/B রেশিওর রেসপেক্টে শুধু উইন্ডওয়ার্ড ওয়ালে, L/B রেশিওটা শুধু উইন্ডওয়ার্ড ওয়ালে কাজ করবে, লিওয়ার্ড ওয়ালে কাজ করবে। L/B রেশিওটা শুধু লিওয়ার্ড ওয়ালে কাজ করবে, উইন্ডওয়ার্ড ওয়ালে অলওয়েজ 0.8, উইন্ডওয়ার্ড ওয়ালে অলওয়েজ 0.8, লিওয়ার্ড ওয়ালে যখন আপনি ক্যালকুলেশন করবেন তখনই আপনার L/B এর বিষয়টা আসবে, ঠিক আছে? সেখান থেকে আমরা আমাদের সিপি ভ্যালুটা বের করে নিব, উইন্ডওয়ার্ড ওয়াল হোক বা লিওয়ার্ড ওয়াল হোক যেটাই হোক, সিপি ভ্যালু আমরা বের করে নিব, বের করে নিয়ে আমরা আমাদের যেই মূল ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে বসাই দিব আমরা।
তাহলে এখান থেকে আমাদের মূল ইকুয়েশনের মধ্যে কিউ এর ভ্যালু গেল, গাস্ট ফ্যাক্টরের ভ্যালু গেল, সিপি ভ্যালু গেল। তাহলে আমাদের প্রথম যে অংশটা এই অংশটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার। একটা স্ট্রাকচারে বাইরে থেকে যে প্রেসারটা আসে, মানে বাইরের যে উইন্ড ফোর্সটা, সেটাই মূলত হচ্ছে এটা। ঠিক আছে, উইন্ড ফোর্স যেটা, বাইরের উইন্ড ফোর্স যেটা, সেটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল প্রেসার, প্রথম অংশটা। আর দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে ইন্টারনাল প্রেসার। এই অংশটা হচ্ছে ইন্টারনাল প্রেসার। সাধারণত আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে ইন্টারনাল প্রেসারের ইফেক্টটা খুব কম থাকে, এই কারণে আমরা এটাকে ইগনোর করি বেশিরভাগ সময়। তারপর কেউ ক্যালকুলেশন করতে চাইলে করতে পারেন। এখানে আমাদের কিউ আই লাগবে এবং ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট জিসিপিআই, এই দুইটা ভ্যালু লাগবে। ঠিক আছে, কিউ আই এবং জিসিপিআই দুইটা ভ্যালু লাগবে, এটা আমরা সাধারণত অ্যাভয়েড করি আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে। তারপর আমি একটু দেখাই দিই, কেউ করতে চাইলে যাতে করতে পারেন। এখানে কিউ আই মানে কি? কিউ আই মানে হচ্ছে যে উপরে গেলেই পাবেন, কিউ আই মানে হচ্ছে এখানে কিউ আই মানে কিউ এইচ, আর কিউ আই মানে কিউ জেড। কখন কিউ এইচ কখন কিউ জেড? যখন এটা নেগেটিভ ইন্টারনাল প্রেসার। যখন এটা নেগেটিভ ইন্টারনাল প্রেসার তখন হচ্ছে কিউ এইচ, আর যখন এটা কি পজিটিভ ইন্টারনাল প্রেসার তখন এটা হচ্ছে কিউ জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিউ আই এর দুইটা ভ্যালু দেখলাম, নেগেটিভ হলে কিউ এইচ, পজিটিভ হলে কিউ জেড। নেগেটিভ পজিটিভের বিষয়টা কি? এখানে আমাদের যে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট আছে, এইটা মূলত দুইটা ভ্যালু হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখানে যে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট জিসিপিআই, এটা দুইটা ভ্যালু আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে এখানে আমাদের দুইটা ভ্যালু আছে, যে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট জিসিপিআই, এটা দুইটা ভ্যালু। ওপেন বিল্ডিং এর ক্ষেত্রে এটা হচ্ছে 0, পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং এর ক্ষেত্রে প্লাস মাইনাস 0.55। তাহলে দুইটা ভ্যালু। যখন আমরা প্লাস ভ্যালুটা বসাবো তখন আমাদের একটা ভ্যালু হবে কিউ এর, যখন মাইনাসটা বসাবো তখন কিউ এর আরেকটা ভ্যালু, মানে কিউ আই এর দুইটা ভ্যালু, একটা প্লাস এর ক্ষেত্রে একটা মাইনাস এর ক্ষেত্রে। একইভাবে এনক্লোজ বিল্ডিং এর ক্ষেত্রে এখানে আমাদের প্লাস মাইনাস 0.18, প্লাস এর ক্ষেত্রে কিউ আই এর একটা ভ্যালু, মাইনাস এর ক্ষেত্রে কিউ আই এর আরেকটা ভ্যালু। ঠিক আছে, এখানে ওই এই তিনটা টার্ম যেটা আছে, ওপেন, পার্শিয়ালি এনক্লোজ এবং এনক্লোজ, এটার ব্যাখ্যাও দেয়া আছে। কখন ওপেন হবে? যখন একটা স্ট্রাকচারের 80% ওপেন থাকবে। যখন একটা স্ট্রাকচারে 80% ওপেন থাকবে তখন এটাকে বলা হয় ওপেন বিল্ডিং। ঠিক আছে, যখন একটা স্ট্রাকচারে 80% ওপেন থাকবে তখন এটাকে বলা হয় 80% বা তার বেশি, তখন এটাকে বলা হয় ওপেন বিল্ডিং। আর পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং এর ক্ষেত্রে এখানে কিছু কন্ডিশন আছে। পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং এর ক্ষেত্রে আমি কন্ডিশনগুলো একটু দেখাই দিই, জাস্ট কেউ দেখতে চাইলে যাতে বুঝতে পারেন। এখানে এক নাম্বার কন্ডিশন, এখানে একটা কন্ডিশন দেয়া আছে, এখানে আরেকটা কন্ডিশন দেয়া আছে। এই দুইটা কন্ডিশন যদি মিট করে তখন এটা হচ্ছে পার্শিয়ালি এনক্লোজড বিল্ডিং। ঠিক আছে, আর যদি এই দুইটার কোনোটাই মিট না করে তাহলে সেটা হবে এনক্লোজড বিল্ডিং। তো এই তিনটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের এখানে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্টের ভ্যালু দেয়া আছে। ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্টের এখানে আমরা যদি ওপেন বিল্ডিং হয় তাহলে তো আমাদের এটা টোটালটাই 0 হয়ে যাবে বাদ। আর যদি পার্শিয়াল এনক্লোজ বা এনক্লোজ বিল্ডিং হয় সেক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস দুইটা ভ্যালু আমরা পাবো। এই দুইটা ভ্যালুর রেসপেক্টে আমরা এখানে কিউ আই এর জন্য কিউ এইচ এবং কিউ জেড বসাইলে আমরা ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট বা ইন্টারনাল প্রেসারের ভ্যালুটা পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করলাম এক্সটার্নাল প্রেসার, যেটা মূলত আমাদের আরসিসি স্ট্রাকচারে এটাই কাজে লাগে। আর ইন্টারনাল প্রেসার কেউ করতে চাইলে করতে পারে। তাহলে এখান থেকে আমরা বলেন, কেউ কিছু বলবেন? কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আমাদের প্রেসারের যে ইকুয়েশনটা, প্রেসারের ইকুয়েশন থেকে আমরা সবগুলা ভ্যালু নিয়ে আমরা ডিসকাস করলাম। তাহলে এখান থেকে ফাইনালি আমরা একটা প্রেসারের ভ্যালু পাবো, কিলো নিউটন পার মিটার স্কোয়ার। কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আমরা একটা প্রেসারের ভ্যালু পাবো। তাহলে প্রেসারের ভ্যালু যদি আমরা ফাইনালি পাই তাহলে আমাদের আর কি বাদ থাকতেছে? আমরা প্রেসারের ভ্যালুটা যদি পাই, প্রেসারের ভ্যালু পাইলে প্রেসারের ভ্যালু যদি আমরা ফাইনালি পাই তাহলে এখানে আমাদের কি কি বাদ থাকতেছে দেখেন। আমরা পাইছি হচ্ছে প্রেসারের ভ্যালু, আমরা এখান থেকে পাইছি হচ্ছে প্রেসারের ভ্যালু, আমাদের লাগবে কি? ফোর্স। আমরা পাইছি হচ্ছে প্রেসারের ভ্যালু, আমাদের লাগবে হচ্ছে ফোর্স। তাহলে এখান থেকে আমাদের মনে করেন এটা হচ্ছে আমাদের, আমি এটা মিটারে দিলাম বুঝতে, আমাদের ইউনিট গুলো হচ্ছে মিটারে, কিন্তু আমাদের ইউনিট গুলো মিটারে সব জায়গায় এসআই ইউনিটে দেয়। আচ্ছা, এটা যদি আমাদের স্ট্রাকচার হয়, আমরা এতক্ষণ বের করছি প্রেসার, আমাদের ফাইনালি লাগবে হচ্ছে ফোর্স। তাহলে প্রেসার থেকে ফোর্সের ভ্যালু আমাদের বের করতে হলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে যেই এরিয়াতে এই প্রেসারটা কাজ করতেছে, যেই এরিয়াতে এই প্রেসারটা কাজ করতেছে সেই এরিয়া আমাদের লাগবে। ঠিক আছে, যেই এরিয়াতে প্রেসারটা
কাজ করতেছে সেই এরিয়াটা আমাদের লাগবে। তো এটা মনে করেন আমাদের প্ল্যান হচ্ছে 30 মিটার বাই 60 মিটার হচ্ছে আমাদের বিল্ডিং এর টোটাল এরিয়া, 30 মিটার বাই 60 মিটার। তাহলে আমাদের এই ডিরেকশন থেকে যেই ফোর্সটা কাজ করবে, এই ডিরেকশন থেকে যেই ফোর্সটা কাজ করবে, এই ডিরেকশন থেকে যেই উইন্ড প্রেসারটা কাজ করবে, সেই প্রেসারটা মূলত কোথায় কাজ করবে? ধরেন এই ফেসটা হচ্ছে আমাদের এইটা, এই ফেসটা হচ্ছে এইটা 30 মিটারের ফেস। তাহলে আমাদের ফোর্সটা কাজ করবে মূলত, মনে করেন এটা আমাদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এরকম করে আমাদের অনেকগুলো ফ্লোর আছে। তাহলে আমাদের, আমি মনে করেন এই ফ্লোরটার কথা যদি কনসিডার করি, এই ফ্লোরটাতে যেই উইন্ড প্রেসার কাজ করবে, সেই প্রেসারটা কাজ করবে কতটুকু এরিয়া জুড়ে? এই নিচের ফ্লোরের অর্ধেক আর উপরের ফ্লোরের অর্ধেক। ঠিক আছে, নিচের ফ্লোরের অর্ধেক, উপরের ফ্লোরের অর্ধেক, এই অংশটুকু জুড়ে হচ্ছে আমার টোটাল প্রেসারটা কাজ করবে। তাহলে এখান থেকে যদি আমি এরিয়াটা বের করি, এরিয়া কত হবে? এরিয়া হবে, এখানে আছে একদিকে আছে 30 মিটার, আর একদিকে আছে মনে করেন আপনার হচ্ছে এদিকে নিচের দিকে আছে হয়তো 1.5 মিটার। টোটাল হাইট যদি 3 মিটার হয় তাহলে অর্ধেক হচ্ছে 1.5 মিটার, উপরের অর্ধেক আরো 1.5 মিটার, তাহলে টোটাল হচ্ছে আমার 3 মিটার, টোটাল হচ্ছে 3 মিটার। তাহলে আমার এরিয়া কতটুকু? এরিয়া হচ্ছে এই বরাবর আছে, এই বরাবর আছে 30 মিটার, আর উপরের দিকে হাইট বরাবর আছে এই ফ্লোরের নিচের অর্ধেক, এই ফ্লোরের উপরের অর্ধেক, তাহলে এখানে আছে আরো 3 মিটার। তাহলে এটা হচ্ছে আমার এরিয়া, এটা হচ্ছে কি আমার এরিয়া। তাহলে আমি প্রথমে ক্যালকুলেশন করে বের করছি প্রেসার, এই প্রেসারের সাথে যদি আমি এরিয়া গুণ করি তাহলে আমি আলটিমেটলি কি পাবো? কি পাবো? ফোর্স ফোর্স পাবো। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনালি কিন্তু এই যে উইন্ড ফোর্সের ভ্যালুটাই লাগবে, এত সামথিং একটা ভ্যালু আসবে, এত কিলো নিউটন। উইন্ড ফোর্সের ভ্যালু এত কিলো নিউটন। ঠিক আছে, একইভাবে যদি আমি এই ডিরেকশনটার কথা চিন্তা করি তাহলে এখানেও আমাদের তাই, আমাদের এরকম এখানে আমাদের প্রত্যেকটা ফ্লোর আছে, এখানে আমাদের প্রত্যেকটা ফ্লোর আছে, প্রত্যেকটা ফ্লোরে আমাদের সাপোজ এখানে আমাদের নিচের দিকে আছে হয়তো 1.5 মিটার, উপরের দিকের অর্ধেক হচ্ছে 1.5 মিটার, তাহলে মোট হলো আমাদের 3 মিটার। তাহলে আমাদের এরিয়া কত? 60 মিটার বাই 3 মিটার হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আমাদের প্রথমে আমরা যে প্রেসারটা পাইছি সেই প্রেসারের সাথে আমরা এরিয়া দিয়ে গুণ করে দিলে আমরা ফাইনালি একটা উইন্ড ফোর্স পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। এখন আমি সরাসরি ক্যালকুলেশন এক্সেলে চলে যাব। আমাদের এতক্ষণ যত কিছু আমরা ডিসকাস করলাম এই সব বিষয়গুলো এখানে সংক্ষেপে সংক্ষেপে এক্সেলের মধ্যে সবকিছু করা আছে। আমি জাস্ট কিভাবে ভ্যালুগুলো ইনপুট করতে হবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আমাদের কি কি লাগবে, প্রথমে আমরা স্ট্রাকচারের লোকেশনটা ইনপুট দিব। আমাদের স্ট্রাকচার হচ্ছে নারায়ণগঞ্জ। এরপর অকুপেন্সি ক্যাটাগরি যদি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় অকুপেন্সি ক্যাটাগরি 2। এরপরে এক্সপোজার ক্যাটাগরি, শহরের মধ্যে যদি হয় এক্সপোজার ক্যাটাগরি A। এরপর হচ্ছে বিল্ডিং এর টাইপ আমরা রিজিড ধরে ডিজাইন করবো না ফ্লেক্সিবল ধরে ডিজাইন করবো, সেটার জন্য আমি যে চেকগুলো আলোচনা করলাম সেই চেকগুলো আমরা দিব। প্রথমে চেকগুলো দিয়ে আমরা হচ্ছে ডিসাইড করবো যে আমি এটা কোন ধরনের স্ট্রাকচার হিসেবে ডিজাইন করবো। সো আমি এটা যেহেতু হাই রাইজ বিল্ডিং, আমি এটা হচ্ছে ফ্লেক্সিবল ধরেই ডিজাইন করবো। আমি এখানে ফ্লেক্সিবল রাখলাম, বিল্ডিং টাইপ থেকে ফ্লেক্সিবল রাখলাম। এরপরে স্ট্রাকচারের টোটাল আমাদের লেন্থ, উইডথ এবং হাইট এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, তো আমাদের স্ট্রাকচারটা আমি ইটাপস থেকে এখান থেকেও দেখতে পারি যে আমাদের লেন্থ, উইডথ, হাইট কত আছে, অথবা অটোক্যাডের ফাইল থেকেও দেখলেও হবে। আমি জাস্ট এখান থেকে দেখি। এখানে আমাদের আছে হচ্ছে আমাদের এই বরাবর আছে অলমোস্ট, আচ্ছা এটা হচ্ছে আমাদের ফিটে ইনপুট দিতে হবে, এই ইনপুটটা হচ্ছে ফিটে, তাহলে অলমোস্ট আমাদের 75 ফিট আছে। আর এই দিকে আমাদের আছে হচ্ছে অলমোস্ট 48-49 ফিটের মতো আছে। আর আমাদের বিল্ডিং এর হাইট হচ্ছে কত? বিল্ডিং এর হাইট হচ্ছে 10টা ফ্লোর যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের বিল্ডিং এর হাইট হচ্ছে 100 ফিট। ঠিক আছে, আর এটা যেহেতু আমাদের উইন্ডের রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করতেছি, আমাদের হাইট ক্যালকুলেশন হবে কোন জায়গা থেকে? গ্রাউন্ডের উপর থেকে। তাহলে আমাদের বিল্ডিং এর হাইট হচ্ছে 100 ফিট। আমাদের এই বরাবর আমরা কত দেখছিলাম? এই বরাবর হচ্ছে আমাদের আছে 75 ফিট আছে, আর এইদিকে আমাদের 49 ফিট আছে। তাহলে এখান থেকে আমরা 75 ফিট, আর এই বরাবর আমরা 48 ফিট বা 49 ফিট যেটাই হোক আমাদের ইনপুট দিলাম। এই তিনটা ভ্যালু ইনপুট দেওয়ার পরে আমাদের এখন এই ভ্যালুগুলো ইনপুট দিতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের হাইট, এই ভ্যালুগুলো দিতে হবে মিটারে, এই ভ্যালুগুলো দিতে হবে মিটারে। আমাদের ফার্স্ট ফ্লোরের এই হাইট গুলো আপনি চাইলে ইটাপস থেকেও নিতে পারেন। ইটাপস থেকে আপনি জাস্ট রাইট ক্লিক করে অ্যাড অর মডিফাই গ্রিড, এখান থেকে আপনি মডিফাই গ্রিড, আচ্ছা তার আগে আপনি ইউনিটটাকে চেঞ্জ করে নেন। ইউনিটটাকে চেঞ্জ করে এসআই ইউনিটে করে আপনি সেখানে মডিফাই গ্রিডে যান। মডিফাই গ্রিডে গিয়ে মডিফাই স্টোরি ডাটাতে গিয়ে আপনি এখান থেকে প্রত্যেকটা ফ্লোরের হাইট কত আছে মিটারে সেটা আপনি এখান থেকে দেখে বসাইতে পারবেন। মনে করেন এখানে আমাদের ফার্স্ট যে গ্রেড বিম লেভেল, এটাকে আমি জাস্ট ক্যালকুলেশনটা সহজ করার জন্য এটাকে আমি মাইনাস করে দিই যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়।
এটা আমাদের লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। তাহলে আমাদের ফার্স্ট ফ্লোরের হাইট হচ্ছে কত? ফার্স্ট ফ্লোরের হাইট 3 মিটার, সেকেন্ড ফ্লোরের হাইট 6 মিটার, থার্ড ফ্লোরের হাইট 9.1 মিটার, ফোর্থ হচ্ছে 12.1, 15.24, এরকম করে আমাদের রুফ পর্যন্ত আমরা ক্যালকুলেশনটা রুফ পর্যন্তই করব। ক্যালকুলেশনটা আমরা রুফ পর্যন্ত করব, কারণ আমাদের মেইন স্ট্রাকচারটা রুফ পর্যন্ত। এর উপরে যে অংশগুলো আছে এই অংশগুলোর এরিয়া খুব ছোট হওয়ায় এখানে প্রেসার বা ফোর্সের ভ্যালু খুব কম আসে। আপনারা চাইলে উপরের অংশটুকু সহ করতে পারেন, অথবা মেইন ফ্লোর পর্যন্ত আপনারা করলেও হবে, ঠিক আছে। এখানে আমি রুফ পর্যন্তই কনসিডার করব। তাহলে এখানে আমাদের এই হাইট গুলো আপনি জাস্ট এখান থেকে দেখে দেখে আপনি এই এক্সেলে বসাইতে পারেন। হাইট গুলো দেখে দেখে ওখান থেকে দেখে দেখে প্রত্যেকটা ফ্লোরের হাইট আপনি এখানে বসাইতে পারেন। তবে এখানে অবশ্যই খেয়াল করতে হবে আপনার এইখানে যে লাস্ট ফ্লোর যেটা থাকবে, টপ ফ্লোর যেটা থাকবে, এই টপ ফ্লোরের হাইট আর আপনার এইখানে যেটা আপনি হাইট বসাইছেন এই হাইটের ভ্যালু যাতে অলমোস্ট সেম থাকে। এখানে আপনি বসাইছেন 30 মিটার পর্যন্ত, আর আপনি এখানে ইনপুট দিয়েছেন মনে করেন 20 মিটার পর্যন্ত, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা ঠিকভাবে হবে না, ক্যালকুলেশনে ভুল হবে। এখানে যে হাইট থাকবে বিল্ডিং এর হাইট, এখানেও আপনার টোটাল ফাইনাল হাইটটা এটার কাছাকাছি থাকতে হবে। এখানে আমাদের আছে 30.48, এখানে আছে 30.49, তো এটা আমরা অলমোস্ট একই ধরতে পারি, ঠিক আছে। এরপর এটা আমাদের ইটাপসের, এটা আমাদের লাগবে না, এটা আমরা ক্যান্সেল করে দিব, জাস্ট ভ্যালুটা দেখার জন্য আমরা নিলাম। এতটুকু দেওয়ার পরে, এই পর্যন্ত ইনপুট দেওয়ার পরে আমরা ডান দিকে চলে যাব। আমাদের এই টেবিলের মধ্যে টোটাল সব ক্যালকুলেশন দেয়া আছে। এতক্ষণ আমরা যত কিছু নিয়ে আলোচনা করলাম সমস্ত ক্যালকুলেশন এখানে আছে। অর্থাৎ আমাদের একেবারে ফর্মুলা থেকে শুরু করে আমাদের এখানে প্রথম হচ্ছে একটা কনস্ট্যান্ট আছে, তারপরে কে জেড এর ভ্যালু আমরা দেখলাম। কে জেড এর ভ্যালুটা কি? প্রত্যেকটা ফ্লোরের রেসপেক্টে চেঞ্জ হয়। এখানে আমাদের ফার্স্ট ফ্লোরে দেখেন একরকম ভ্যালু, সেকেন্ড ফ্লোরে বাড়তেছে, থার্ড ফ্লোরে বাড়তেছে, এরকম করে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বাড়তেছে, প্রত্যেকটা ফ্লোরে বাড়তেছে। আর এরপরে আছে কে এইচ। কে এইচ এর ভ্যালু কি বলছিলাম? টপ ফ্লোরে যে ভ্যালুটা হবে এটাই হবে কে এইচ এর ভ্যালু। টপ ফ্লোরে আমাদের যে ভ্যালুটা এইটাই হচ্ছে কি? কে এইচ এর ভ্যালু, এবং কে এইচ এর ভ্যালুটা কনস্ট্যান্ট। এরপরে কে জেড টি আমাদের, এটা যেহেতু আমরা ধরেই নিছি যে এটা হচ্ছে আমাদের সমান জায়গাতে, তাই আমরা কে জেড টির ভ্যালুটা 1 বসাবো। এরপরে আছে কে ডি, এটাও কনস্ট্যান্ট ভ্যালু। তারপরে এখানে কি আছে? ভেলোসিটি। ভেলোসিটিটা আমরা যে লোকেশন ইনপুট দিছি সেই লোকেশনের যে উইন্ড স্পিড সেটা এখানে চলে আসবে। এরপরে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এটা আমাদের টেবিল থেকে অটোমেটিক নিয়ে নিবে। এরপর আমাদের এই সবগুলা ভ্যালু ক্যালকুলেশন করে আমরা একদম শুরুতে যে ফর্মুলাটা দেখাইছিলাম কিউ এর যে ফর্মুলা, সেই কিউ এর ফর্মুলা থেকে সবগুলা ভ্যালু দিয়ে যে ইকুয়েশনটা আছে ইকুয়েশন অনুযায়ী ক্যালকুলেশন হয়ে এখানে আমাদের একটা কিউ জেড এর একটা ভ্যালু আমরা পাবো। কিউ জেড এর ভ্যালুটা কি? কিউ জেড এর ভ্যালুটা হচ্ছে এই কে জেড এর রেসপেক্টে আসবে, কে জেড এর রেসপেক্টে আসবে, তাই এখানে কিউ জেড এর ভ্যালুটা ভেরিয়েবল, প্রত্যেকটা ফ্লোরে কিউ জেড এর ভ্যালু চেঞ্জ হবে। এরপর হচ্ছে গাস্ট ফ্যাক্টর। যদি আমাদের এটা ফ্লেক্সিবল হইতো তাহলে গাস্ট ফ্যাক্টর একটাই হইতো 0.85, যেহেতু আমরা যদি রিজিড হইতো তাহলে একটাই হইতো। যেহেতু আমরা ফ্লেক্সিবল ধরছি এই কারণে আমাদের এখানে দুইটা গাস্ট ফ্যাক্টর আসবে, এক্স এবং ওয়াই। এক্স এ একটা ভ্যালু, ওয়াই আর একটা ভ্যালু। এরপর হচ্ছে সিপি ক্যালকুলেশন। সিপি তে উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য অলওয়েজ 0.8 হবে, আর লিওয়ার্ড ওয়ালের জন্য কি হবে? লিওয়ার্ড ওয়ালের জন্য যখন আমরা এক্স ডিরেকশনের লিওয়ার্ড ক্যালকুলেশন করতেছি, এক্স ডিরেকশনের লিওয়ার্ড ওয়াল, তখন এটা হচ্ছে -0.39। ওয়াই ডিরেকশনের যখন লিওয়ার্ড ওয়াল ক্যালকুলেশন করব তখন এটা হবে -0.5, ঠিক আছে। এরপর আমাদের হচ্ছে এরিয়া এক্স ডিরেকশনে, অর্থাৎ আমাদের আমরা যে স্ট্রাকচারটা ইনপুট দিলাম, স্ট্রাকচারের লেন্থ, উইডথ এবং হাইট, সেটা রেসপেক্টে এরিয়া কত, এরিয়া আমরা এখান থেকে পাবো। ওয়াই ডিরেকশন এরিয়া কত, এটা আমরা পাবো। সবগুলো ভ্যালু ক্যালকুলেশন করে আমাদের ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে এক্স ডিরেকশনে আমাদের ফোর্সের ভ্যালু কত। তাহলে এক্স ডিরেকশনে আমাদের ফাইনাল ফোর্সের ভ্যালু হচ্ছে এটা। এক্স ডিরেকশনে ফাইনাল ফোর্সের ভ্যালু হচ্ছে এটা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, যেরকম করে প্রত্যেকটা ফ্লোরে ফোর্সের ভ্যালু আমাদের এটা হচ্ছে এক্স ডিরেকশন, এবং এরপর হচ্ছে ওয়াই ডিরেকশন। ওয়াই ডিরেকশনে আমাদের প্রত্যেকটা ফ্লোরে ফোর্সের ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। সেই গেল আমাদের টোটাল ক্যালকুলেশনের অংশ, এবং আমি এক্সেল থেকেও দেখাই দিলাম। সেইভাবে যদি আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করতে চাই তাহলে ম্যানুয়াল ক্যালকুলেশন করলে আমরা এই এক্সেল ব্যবহার করেও করতে পারি, বা কেউ যদি হাতে কলমে করতে চান হাতে কলমেও করতে পারি। এখন এখানে আমরা যে ভ্যালুটা পেলাম, ফাইনালি যে ভ্যালুটা ফোর্সের যে ভ্যালুটা আমরা পেলাম, এই ফোর্সের ভ্যালুটা আমরা কি করব? এই ফোর্সের ভ্যালুটা আমরা ই ট্যাবসে নিয়ে বসাবো, ঠিক আছে। এই ফোর্সের ভ্যালুটা আমরা ই ট্যাবসে নিয়ে বসাবো। তাহলে এখানে আমি ফোর্সের ভ্যালুটা দেখে দেখে বসাই। আমি এখানে ডিফাইন থেকে লোড প্যাটার্নে গিয়ে আমি এখানে আমাদের এক্স ডিরেকশন উইন্ড এক্স, যেটা উইন্ড এক্স এর, এটাকে আমি মডিফাই করব। উইন্ড এক্স এটাকে মডিফাই করে
উইন্ড এক্স এটাকে মডিফাই করে আমি এখানে আমাদের এক্স ডিরেকশনে যে ভ্যালুগুলো আছে, এক্স ডিরেকশনে যে ফোর্সের ভ্যালু এখানে আমি ইনপুট দিব, দেখে দেখে ইনপুট দিব, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট ফ্লোরে কত, 67.37, ফার্স্ট ফ্লোরে 67.37, এগুলো দেখে দেখে বসাইতে হবে। আপনার ফার্স্ট ফ্লোর কিন্তু সবার নিচে, এখানে আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরটা সবার উপরে, কিন্তু যখন ইনপুট দিবেন ইনপুটে কিন্তু ফার্স্ট ফ্লোরটা সবার নিচে, সেগুলো একটু কেয়ারফুলি ইনপুট দিতে হবে। সেকেন্ড ফ্লোরে কত আছে, 70.55, 70.55, আমি দেখে দেখে ভ্যালুগুলো ইনপুট দিতেছি। থার্ড ফ্লোরে হচ্ছে 75.71, 79.47, 82.7, 85.44, 87.79, 90.3, 92.24, 47.06, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে এক্স ডিরেকশন নিয়ে কাজ করতেছি, সেখানে এক্স ডিরেকশনের ভ্যালুগুলো আমি ইনপুট দিলাম। এরপর আমাদের ডিরেকশনটা কি, এক্স মাইনাস। এক্স মাইনাস মানে হচ্ছে জাস্ট একই ভ্যালু থাকবে, এটা অপোজিট ডিরেকশন থেকে কাজ করবে। একটা হচ্ছে এক্স প্লাস ডিরেকশন, একটা এক্স মাইনাস ডিরেকশন, তার মানে আমাদের ভ্যালুটা একই থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে, সবগুলো হবে মাইনাস। তাহলে এটা আমি কপি করে নিলাম, কপি করে আমি এটা ওকে করে বেরিয়ে আসলাম। এবার আমি হচ্ছে মাইনাস ডিরেকশনটাকে মডিফাই করব। মাইনাস ডিরেকশনটাকে মডিফাই করে আমি এখানে জাস্ট একটু আগে যেটা কপি করছি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে আমি হচ্ছে এখানে প্রত্যেকটার আগে আমি মাইনাস দিয়ে দিব, প্রত্যেকটার আগে আমি এখানে মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার এক্স মাইনাস ডিরেকশন। ওকে, এবার হচ্ছে আমি ওয়াই প্লাসটা দিব। ওয়াই প্লাস দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন আপনার ভ্যালু কোথায় হবে, এফ ওয়াই, এই ঘরটাতে। এখানেই আপনারা অনেকে ভুল করে বসবেন, ভ্যালুগুলো এখানে ইনপুট দেওয়া যাবে না। যখন আপনি এক্স ডিরেকশনের ভ্যালু দিবেন তখন হবে এফ এক্স, যখন এক্স ডিরেকশনে ভ্যালু দিবেন প্লাস মাইনাস যেটাই হোক আপনার ভ্যালু হবে এই ঘরে। যখন ওয়াই ডিরেকশনে ভ্যালু দিবেন তখন ভ্যালু হবে এই ঘরে, প্লাস মাইনাস যেটাই হোক, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াই ডিরেকশনে ফার্স্ট ফ্লোরে কত আছে, আমি দেখে দেখেই বসাচ্ছি, এটা দেখে দেখে আমি বসাচ্ছি। ফার্স্ট ফ্লোরে আছে 113.79, ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে কত, 113.79, সেকেন্ড ফ্লোরে 118.56, 126.31, 131.96, 136.82, 136.82, 140.93, 144.47, 148.23, 151.14 এবং 76.99, সেই হচ্ছে আমাদের ভ্যালু। আমি সবগুলো ভ্যালু আবার কপি করে নিলাম, কারণ এগুলো আমাদের আবার বসাইতে হবে। সবগুলো ভ্যালু কপি করে নিলাম, ওকে। এবং মাইনাস ডিরেকশনের জন্য আমি এটাকে মডিফাই লেটার লোড করে সবগুলো ভ্যালু আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি এখানে হচ্ছে সবগুলোর আগে মাইনাস দিয়ে দিলাম। স্যার একটা কথা, হ্যাঁ বলেন। স্যার এই এসসি কোডের রেসপেক্টে স্যার বসানো যায় না উইন্ডো? হ্যাঁ, এসসি কোডের রেসপেক্টে আপনি বসাবেন, সমস্যা নেই। আপনি যে ওই যে প্যারামিটার গুলো আছে যেগুলো আমি ডিটেইলে ডিসকাস করলাম, এই প্যারামিটারের যে ভ্যালু আছে, যেমন আপনার সিপি ভ্যালু কত আছে, ঠিক আছে, বা এই ধরনের যে সমস্ত ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলো জাস্ট এখানে ইনপুট দিলেই হবে, তাহলে ওরাই হচ্ছে এটা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। যদি আপনি বিএনপিস অনুযায়ী একেবারে হুবহু ক্যালকুলেশন করতে চান তাহলে ম্যানুয়াল ক্যালকুলেশন করবেন। আর যদি মনে করেন যে আপনি এটার দরকার নাই এত ঝামেলা করার, তাহলে আপনি হচ্ছে এএসসি 705 এর যেই কয়েকটা প্যারামিটার আছে, জাস্ট আমি যেই প্যারামিটার গুলো ডিসকাস করলাম ওগুলাই, ওই প্যারামিটার গুলো গাস্ট ফ্যাক্টরের ভ্যালু কত, ঠিক আছে, এই এই ভ্যালু গুলো ইনপুট দিলে ওরাই ক্যালকুলেশন করে নেবে। একটু পার্থক্য হবে দুইটার মধ্যে, এই আর কি। আচ্ছা, সেই ভ্যালু গুলো দিয়ে আমি এখানে ওকে করলাম, তাহলে আমাদের এক্স এবং ওয়াই
প্লাস মাইনাস বোথ ডিরেকশন আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। আমি ওকে করে বের হয়ে আসলাম। এখন জাস্ট আমি এটা ক্রস চেক করে দেখি যে আমাদের ভ্যালুগুলা এখানে আছে কিনা। সেখান থেকে জয়েন্ট লোডের যে অপশনটা আছে ডিসপ্লে জয়েন্ট লোড, ডিসপ্লে জয়েন্ট লোডে গিয়ে আমি এখান থেকে এক্স প্লাসটাকে আমি অ্যাপ্লাই করলাম। তাহলে এক্স প্লাস আমাদের দেখেন এক্স প্লাস কিন্তু আমাদের ডিরেকশন ঠিক আছে, এক্স প্লাসের ডিরেকশন ঠিক আছে। এবার আমি এক্স মাইনাসটা দেখি, এক্স মাইনাসটার ডিরেকশনও ঠিক আছে। তার মানে আমরা যে ভ্যালুগুলো একটু আগে ইনপুট দিলাম সেগুলো কিন্তু পারফেক্টলি অ্যাসাইন করা হয়ে গেছে। ওয়াই প্লাস যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ওয়াই প্লাস ডিরেকশন, একইভাবে ওয়াই মাইনাস যদি আমি দেখি ওয়াই মাইনাস হচ্ছে আমাদের এই ডিরেকশন, ঠিক আছে। তার মানে আপনি একবার লোডটাকে অ্যাসাইন করার পরে এটা আবার একবার ক্রস চেক করে দেখবেন যে সবকিছু অ্যাসাইন করা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় হয়তো ভুলে আপনি এটা অন্য ভুল কিছু হইতে পারে, তো ক্রস চেক করলে এটা বের হয়ে যাবে। সেইভাবে আমরা উইন্ড লোডের যদি আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এইভাবে ডিটেইলে ম্যানুয়াল ক্যালকুলেশনটা করে নিব, ঠিক আছে। আর যদি আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করতে না চাই তাহলে আমাদের এখানে যে ছোট ছোট যে সমস্ত ভ্যালু আছে, গাস্ট ফ্যাক্টরের ভ্যালু, সিপি ভ্যালু, এই ভ্যালুগুলো জাস্ট আমরা আমাদের ASC 705 কোডের যে টেমপ্লেট আছে সেখানে বসাইলে ওরা ওদের মতো করে ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। তো এই গেল আমাদের উইন্ডলোড রিলেটেড যত ডিসকাশন ছিল সেগুলো আমাদের শেষ। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে লোড কম্বিনেশন নিয়ে ডিসকাস করব। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। প্রেসারের যে সিপিআই এর ভ্যালুটা ওটা কোত্থেকে নেব? সিপিআর ভ্যালু দেখাই দিছিলাম। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, স্যার ইন্টারপোলেশনটা কিভাবে করব এটা স্যার? হচ্ছে সিপিআই এর আলাদা কোনো ভ্যালু না, এটা হচ্ছে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট জিসিপিআই। জিসিপিআই একটা টার্ম, জিসিপিআই একটা টার্ম, ঠিক আছে। জিসিপিআই এর একটা ভ্যালু, সেটা হচ্ছে আপনাদের বিল্ডিং এর ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে জিসিপিআই এর ভ্যালুটা আসবে। হ্যাঁ বলেন, আরেকজন কি বলতে হচ্ছে না বলো। স্যার ইন্টারপোলেশনটা কিভাবে করব স্যার? ইন্টারপোলেশনের জন্য আমাদের এই যে এখানে শীট দেয়া আছে, এখান থেকেও দেখতে পারেন। যেমন এই যে এখানে অনেক ইন্টারপোলেশন দেয়া আছে। এটা আপনি ক্যালকুলেটরে, সাইন্টিফিক ক্যালকুলেটরও করার সিস্টেম আছে, বা এক্সেলও সিস্টেম করে নিতে পারেন, বা আমাদের এখানে অটোমেটিক ক্যালকুলেশন হবে। এই যে এখানে দেখেন, এখানে আমাদের যেমন ধরেন এই যে এটাই আমি দেখাই, যেমন হচ্ছে যে এখানে আমাদের সিপি ভ্যালুটা আমরা বের করতেছি, এটা ইন্টারপোলেশন করে আমরা বের করছি। ইন্টারপোলেশন করে কিভাবে বের করলাম, 1 এর জন্য আছে কত -0.5, 1 এর জন্য আছে -0.5, 2 এর জন্য আছে কত -0.3। তাহলে এই দুইটার মাঝখানে 1.5 এর জন্য কত হবে, 1.5 এর জন্য এখানে ইন্টারপোলেশন করে বের হয়েছে কত -0.39, ঠিক আছে। তো এই এক্সেল শিটে এগুলো অটোমেটিকই সব ইন্টারপোলেশন হবে, যেখানে যা লাগবে ইন্টারপোলেশন হবে। আর কোনো এটা কি জিজ্ঞাসা ওই ছিল? দ্বিগুণের মতো নাকি এভারেজের মতো? এভারেজের মতো কেন হবে? আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের আগামী ক্লাসগুলো আমাদের শিডিউল অনুযায়ী চলবে। কোনো ক্লাস যদি কোনো কারণে আমাদের শিডিউল স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জানাই দিতে। হ্যাঁ বলবেন, বলেন। জি স্যার। স্যার অনেক ক্ষেত্রে স্যার আমরা দেখা গেছে স্যার, তার মনে করেন 3 তলা 4 তলা পর্যন্ত স্যার কমার্শিয়াল বিল্ডিং হয়, তারপর আবার স্যার রেসিডেন্সিয়াল হয় স্যার। দেখা গেছে স্যার তার 2টা টাওয়ার তৈরি হয় স্যার। স্যার ওই মডেল গুলো কি স্যার আমরা ই টাইপসে তৈরি করতে পারবো স্যার? হ্যাঁ পারবেন না কেন, পারবেন। তখন কি অন্য কোনো কিছু করা লাগে কিনা স্যার? অন্য কোনো কিছু করা বলতে আপনার আরো বেশ কিছু সার্ভিসিবিলিটি চেক দিতে হয় এই সমস্ত ক্ষেত্রে। এছাড়াও হচ্ছে আপনার অকুপেন্সি যদি চেঞ্জ হয়, আপনার কমার্শিয়ালের জন্য এক ধরনের অকুপেন্সি ক্যাটাগরির মধ্যে পড়তে পারে, আপনার রেসিডেন্সিয়ালের জন্য অকুপেন্সি আরেক রকম হতে পারে, বা সেটার মধ্যে যদি আপনার অন্য কোনো পারপাস থাকে, ক্লিনিক থাকে, হসপিটাল থাকে, অকুপেন্সি চেঞ্জ হতে পারে। যেখানে যে অকুপেন্সিতে পড়বে, যদি আপনার একই স্ট্রাকচারের মধ্যে ভিন্ন ভিন্ন অকুপেন্সি থাকে তাহলে ওইভাবে আপনাকে এগুলো অ্যাসাইন করতে হবে। একটু কমপ্লেক্স এই বিষয়গুলো, একটু হায়ার লেভেলের জন্য। ঠিক আছে। সময় শর্টকাট গুলো আসে না, আমার উইন্ডো থেকে বেরিয়ে যায়। কি আসে না? তো মানে শর্টকাট গুলো সবসময় আসে না স্যার, এই টাইপসের উইন্ডো থেকে বেরিয়ে যায়। এই শর্টকাট এগুলা?
হ্যাঁ স্যার, স্যার জয়েন্ট লোডটা কি অন্য জায়গা থেকেও যাওয়া যায়? জয়েন্ট লোড যে ডিসপ্লে থেকে এখান থেকেও যেতে পারেন, ডিসপ্লে থেকে যাওয়ার একটা অপশন আছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে যাওয়া যায় ডিসপ্লে জয়েন্ট লোড। ঠিক আছে, ডিসপ্লে জয়েন্ট লোড সাধারণত আমরা শর্টকাট বেশি ব্যবহার করি, তো আমরা এই অপশন থেকে যাই না সাধারণত। তারপরেও যদি আপনার শর্টকাট না আসে, আপনি যেখানে ডিসপ্লে থেকে জয়েন্ট লোডে যাবেন, ডিসপ্লে জয়েন্ট লোড। ঠিক আছে, ডিসপ্লে জয়েন্ট লোডে কি আপনার যেই ডিরেকশনটা দরকার সেই ডিরেকশন আপনি এখানে ডিসপ্লে করে দিবেন। ঠিক আছে, কিছু কিছু শর্টকাটস না আসার কারণ কি? শর্টকাট না আসলে যে অপশন থেকে শর্টকাট নিয়ে আসতে হবে, অপশন থেকে কাস্টমাইজ টুলবারে গিয়ে, স্যার আমি অপশন থেকে নিয়ে এসেছি, তারপর আসছে না। তাহলে এটা আবার আরেকবার ঠিক করেন, অপশনে গিয়ে আপনি এগুলো সব আবার ঠিক করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।